আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আস্তে আস্তে আমি সময় নিয়ে সবার সাথে প্ল্যানটা এমন ছিল যে আমি যেহেতু 10 জানুয়ারির কথা বলেছি, যে 10 জানুয়ারি পর্যন্ত আমার এক্স ওয়াইফকে নিয়ে আমি ট্রিপ করেছি 5 মাস। তো 10 জানুয়ারির পর বাকি যেটুকু গল্প আছে সেটা আমি একটা মানে সিরিয়ালি ছবির সাথে সাথে পরের ঘটনার সাথে সাথে আমি একটু একটু করে ক্যাপশনে শেয়ার করব। তো পরে মনে হলো যে আজকের পোস্টের যে কমেন্ট সেকশন সেখানে দেখে মনে হলো আমার কাছে না অনেকে মানে ইমিডিয়েটলি ঘটনা জানতে চাচ্ছে। আর আজকে যেহেতু একটু আবেগী হয়ে আমি এই পোস্টটা করেছি, তো এই পোস্টের সাথে মানে আনুষঙ্গিক যে ডিটেলস গুলো আছে, যে কেন আমি এই পোস্টটা করেছি বা কি ঘটেছিল, এই জিনিসগুলো যদি আমি এখন না বলি, যদিও 2 বছর আগের গল্প, তো সেই 2 বছর আগের গল্প নিয়ে যদি আমি আরো তেনা পেঁচাই, মানে হচ্ছে আরো সময় নিয়ে আস্তে আস্তে যদি আমি বলি, তাহলে জিনিসটার ইম্পর্টেন্স বা গ্রহণযোগ্যতা হয়তো বা থাকবে। তো মূলত এই কারণে আমি আজকে সরাসরি ভাবলাম লাইভে আসি। অনেক অনেক মাস পর মনে হয় লাইভে আসতেছি। তো লাইভে আসার পিছনে যে রিজন, যে ক্যাপশনটা আপনারা দেখছেন সেটা তো বুঝতে পারছেন যে আমি আজকে কি নিয়ে কথা বলবো। আর তারপরও যারা বুঝতেছেন না তারা আমার পেজে ডেফিনেটলি ক্লিয়ার হবেন। আচ্ছা, একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, আমি সেটা সর্ট আউট করার চেষ্টা করি। জাস্ট আ মিনিট। ওকে, আশা করছি এখন নেটওয়ার্কের প্রবলেম হবে না। যদি নেটওয়ার্কের প্রবলেম হয় বা আমার কথা যদি শুনতে অসুবিধা হয় একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, তো যা বলছিলাম যে 2 বছর আগের ঘটনা আমি এখন কেন তুলে ধরলাম। আর আপনারা হয়তোবা অনেকে কনফিউজ থাকেন যে আমি পোস্ট করি এক এক সময় এক এক জায়গার। আমি অ্যাকচুয়ালি বাংলাদেশেই আছি এখন বর্তমানে। শুধু তাই না, আমি বাংলাদেশে আমার যে ট্রিপের ছবিগুলো পোস্ট করতেছি, সে ট্রিপ আমার শেষ হয় এপ্রিলের 2 তারিখে। 2024 এপ্রিলের 2 আমার ট্রিপ শেষ হয়। কিন্তু তার সরি, মার্চের 2, এপ্রিল না, মার্চের 2 তারিখ আমার শেষ হয়। সো মার্চের 2 তারিখ শেষ হয়, আর আমার এক্স ওয়াইফকে আমি জানুয়ারির 10 তারিখ দেশে পাঠাই। তো এখন বিষয় হচ্ছে আমি এত পুরানো গল্প এখন কেন বলতেছি, 2 বছর আমি কোথায় ছিলাম। 2 বছর আমি আসলে সত্যি কথা বলতে অনেক কিছু করেছি। ডিপ্রেশনে ছিলাম, মুভ অন করার চেষ্টা করেছিলাম। তারপরে শুধু তাই না, আমার এক্স ওয়াইফ যাকে নিয়ে কথা হচ্ছে সে আমার নামে মিথ্যা যৌতুক মামলা করেছিল। তো এই যৌতুক মামলা নিয়ে দৌড়াদৌড়ি করেছি, মানে আমার 14 গোষ্ঠীর মধ্যে আহ মানে কোর্ট ক্যাচারির মধ্যে দৌড়াদৌড়ির মতো কেউ ছিল না। সে জায়গায় আমি একা নিজেই দেখা যাচ্ছে সবকিছু করেছি। এখানে আমার কোনো ফ্যামিলি সাপোর্টও ছিল না। আর মেজরিটি অফ ইউ গাইজ নো দ্যাট আমি ফ্যামিলি থেকে আলাদা থাকি। তো এখানে আমার ফ্যামিলি সাপোর্ট ছিল না, বরং ফ্যামিলিকে ইনভলভ করার অনেক চেষ্টা করেছিল আমার এক্স ওয়াইফের ফ্যামিলি। সে জানে যে আমার একটা দুর্বলতা হচ্ছে আমার ফ্যামিলি, সেখানেও দেখা যাচ্ছে তার ফ্যামিলি লিটারেলি আঙ্গুল দিছে আর তাদেরকে ইনভলভ করার চেষ্টা করছে, এবং সেখানে ইনভলভ বা সে তাদেরকে ইনভলভ করাতে ধরেন যে আরো বেশি জটিল হয়ে গেছে সব ব্যাপারগুলো। তো কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব আমি জানি না। আমার কাছে কোনো ধরনের স্ক্রিপ্ট নাই। আমি কিন্তু খালি হাতে কথা বলতেছি, আমার কাছে কোনো স্ক্রিপ্ট নাই। মনের মধ্যে যা আছে তাই বলবো, আর যা সত্য তাই বলবো। আমি ইনশাল্লাহ মিথ্যা কথা বলি না, চেষ্টা করি। চাপাবাজি তো একটু সবাই করে কম বেশি, কিন্তু মিথ্যা কথা আমি আসলে বলি না, মানে কোনো সিরিয়াস বিষয় তো মিথ্যা বলি না। আর আজকের এই বিষয় নিয়ে তো আমি আহ আহ আর মানে এই বিষয়গুলো নিয়ে তো আরো মিথ্যা কথা বলবো না। তো আমি একটু কমেন্ট, মাঝে মাঝে কমেন্ট পড়তেছি, এই কারণে একটু আটকায় যাচ্ছি। সমস্যা নেই, তারপর আমি চেষ্টা করতেছি মূল ব্যাপারে থাকার টপিকটা নিয়ে। তো যেটা বলছিলাম যে এই বিষয় নিয়ে তো মিথ্যা কথা বলার কোনো কারণ নেই। আর আমি যদি বলি যে তালি মানুষ বলে না তালি তো এক হাতে বাজে না, তালি 2 হাতে বাজে। আমি বলবো তালি 3 হাতে বাজে। তো তৃতীয় হাতটাকে, সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। এক হাত আমার, এক হাত আমার স্ত্রীর। তো আহ, আরেকজন হচ্ছেন আমার সাবেক স্ত্রী, ঠিক আছে, আমার এক্স ওয়াইফ, আমার ফার্স্ট ওয়াইফ, যে কিনা আরো প্রবলেম ক্রিয়েট করেছিল সবকিছু মিলিয়ে। এই মানে আচ্ছা যাই হোক, আস্তে আস্তে বলি। তো একজন কমেন্ট করেছেন, ভাই কিছু মনে করবে না, কিন্তু এই পার্সোনাল ইস্যু নিয়ে লাইভে কথা বলছেন কি ভেবে বা কি চিন্তা করে বলছেন। আসলে ভাই 2 বছর যাবত আমি আমার মনের মধ্যে কথাগুলা চেপে রাখছি। আর জিনিসগুলো নিয়ে আসলে ডিপ্রেশনে ভুগতে হয়। অনেকে অনেক ভাবে গল্প জানে, কেউ মনে করে আমি কালপ্রিট, কেউ মনে করে সে কালপ্রিট, কেউ মনে করে
এগুলো সব গল্প নাটক, ঠিক আছে, এক একজনের কথা এক এক রকম। তো এই সব কিছু এইসব কিছু নিয়ে আসলে মূলত যদি বলতে যাই অনেক কথা, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে শেয়ার করার মূল কারণ হচ্ছে 2 বছর হয়ে গেছে ডিভোর্সের। তো আমি চিন্তা করলাম যে না, আজকে সবকিছু শেয়ার করি। আর কতদিন মিথ্যা বা সত্য গোপন রাখবো? তার দিক থেকে মিথ্যা, আমার দিক থেকে সত্য, এগুলো আমি কতদিন গোপন রাখবো? তা মনে হলো যে না, ভবিষ্যতে তো আমার আবারও বিয়ে শাদী করতে হবে, সংসার করতে হবে। তো এগুলো একটা প্রশ্ন থেকে যাবে যে কি হয়েছিল, কেন হয়েছিল। তো সর্বপ্রথম যদি বলি, আমাদের বিয়ে হয় জানুয়ারির 6 তারিখ 2023-এ। 6 জানুয়ারি 2023-এ। এবং আমার ওয়াইফের সাথে আমার 1 মাসের মাথায় বিয়ে হয়। আমি ডিসেম্বরের 6 তারিখ তার সাথে প্রথম দেখা করি, 2022-এর ডিসেম্বরের 6 তারিখ, এবং 2023-এর জানুয়ারি 6 তারিখ আমার তার সাথে বিয়ে হয়। এখন 1 মাসের মধ্যে বিয়ে করছি, বিকজ আমার একটা জিনিস হচ্ছে কি, আমি চেষ্টা করি, মানুষ মাত্রই ভুল, আমি সবসময় সহি পথে ছিলাম বিষয়টা এমন না। যখন যখন ভুল করি, রিয়েলাইজ করি, রিগ্রেট করি, তারপর দেখা যাচ্ছে চেষ্টা করি ভুলগুলোকে সংশোধন করার। ওই জায়গা থেকে আমিও আজকের এই পর্যায়ে আসা। তো আমি চেষ্টা করি বৈধ বৈধ অথবা হালাল সম্পর্কে থাকার। কিন্তু বর্তমানে বর্তমানে হচ্ছে এই জিনিসগুলো অনেকে ফলো করে না। আমি অনেক ক্ষেত্রে করি নাই। আমি অনেক সময় ভুল করেছি, অনেক সময় অবৈধ সম্পর্কেও অনেক লম্বা সময় ধরে ছিলাম। তো যাই হোক, যখন থেকে ভুল বুঝার সময় বা মানে জ্ঞান হয়েছে, আমি চেষ্টা করলাম যে না, এখন থেকে যাই হোক না কেন কাউকে ভালো লাগলে বিয়ে করব। তো বিয়ের কথা যেহেতু বলতেছি, আমি যে বললাম যে জানুয়ারির 6 তারিখ আমি তাকে বিয়ে করি 2023-এর, আর অগাস্টের 11 তারিখ আমি তাকে নিয়ে সফরে বের হই। তো বুঝতে পারছেন, 1 মাসের পরিচয়, 1 মাসের পরিচয়ের মাঝে বিয়ে, এবং 7 মাসের মাঝে মানে বিশ্ব ভ্রমণের মতো একটা ভ্রমণে বের হওয়া। তো বিশ্ব ভ্রমণে বের হওয়ার ক্ষেত্রে আসলে পরিকল্পনা আগে থেকে ছিল, কিন্তু সেটা যে আমার পার্টনার নিয়ে হবে সেটা আমি কখনো ভাবিনি। প্ল্যান ছিল একাই, হয়তো একা করলে আজকে জীবনটা অনেক সহজ হতো। তবে যাই হোক, তো 7 মাসের মাথায় আমি তাকে বিয়ে করি। সরি, মানে 1 মাসের মাথায় বিয়ে করি এবং 7 মাসের মাথায় আমি তাকে নিয়ে ট্রিপে বের হই। তো আরো যদি আমি সিরিয়াসনেস এর কথা বলি, যে ডিভোর্স হয়ে গেছে, তাহলে কতটা সিরিয়াস ছিলাম আমি আমার ওয়াইফকে নিয়ে। আমি বিয়ের পর থেকে ডিভোর্সের আগ পর্যন্ত অন্য কোনো সম্পর্ক তো দূরের কথা, লিটারালি মানে কোনো মেয়ের দিকে হয়তোবা তাকে দুষ্টুমি করছে আমার ওয়াইফকে নিয়ে, যে দেখো কত সুন্দর, কত লম্বা, দেখো কত সুন্দর বোরকা পড়ছে, এই ধরনের ফাইজলামি দুষ্টুমি করছি। কিন্তু বিশ্বাস করেন, উপর আল্লাহ সাক্ষী, আজকে লাইভে আসা, আগে শুরুতে বলেছি আমি সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। তো সে জায়গায় আমি এতটুকু বলতে পারি যে আমি এই সম্পর্কে 100% অনেস্ট ছিলাম। এবং এই 100% অনেস্ট থাকার পরও আমার সাথে যা ঘটেছে এটা আসলে মেনে নেওয়ার মতো না। কেন বলছি? যে 11 আগস্টে ট্যুরে বের হই, এবং হচ্ছে জানুয়ারির 10 তারিখ 2024 পর্যন্ত টানা 5 মাস তাকে নিয়ে আমি আমার সফর সঙ্গী হিসাবে সফর করি। জাস্ট আ মিনিট, একটা মিনিট, অনেকে আসলে মেসেজ দিচ্ছে, বাট মানে আসলে শেয়ার না করলে হয় না, আজকে শেয়ার করি। অনেকে আমাকে নিষেধ করতেছে অনেক কিছু শেয়ার না করতে, পার্সোনাল লাইফ বলে কথা। তো পার্সোনাল লাইফ নিয়ে অত গভীরে যাব না, জাস্ট ফ্যাক্টস গুলো বলবো। বলতে গেলে অনেক কথা, জাস্ট এতটুকু বলবো যে আমি কতটা সিরিয়াস ছিলাম যে আমার পার্সোনাল মানে আমার যে পাসপোর্টেও কিন্তু আমি আমার ওয়াইফের নাম অ্যাড করি। তো বুঝতে পারছেন যে আমার যেখানে আমার 5 বছরের আগের সংসার একটা ছিল, আপনারা অনেকে হয়তো জানেন যে আমার 2টা মেয়ে আছে। তো দুইটা মেয়ের আহ, 2টা মেয়ে থাকা পর আমার 2টা মেয়ে থাকার সত্ত্বেও আমি ডিভোর্স দিয়ে ওই সংসার থেকে বের হয়ে আসি। ওটার পিছনে আরো অনেক গল্প আছে, ওটাতে আজকে না যাই। কিন্তু এখানে একটা তার রোল আছে, আমার আমার ফার্স্ট ওয়াইফের একটা রোল আছে। সেটা হচ্ছে আমার আর আমার এই স্ত্রীর পিছনে, মানে সম্পর্ক ভাঙার পিছনে তার একটা বড় হাত আছে। সেটা নিয়ে আমি অন্য এক সময় বলবো। তবে আমার প্রথম স্ত্রী তো ক্যারেক্টারলেস। আমার প্রথম বিয়ে আমি করি হচ্ছে ডিভোর্সি একটা মেয়েকে, বুঝে শুনে। তো আমার ফার্স্ট ম্যারেজ ছিল, আমি ডিভোর্সি মেয়ে বিয়ে করছি। এটা মানে খারাপ কিছু না, আমি সবসময় মনে করেছি যে ডিভোর্সি মেয়ে সো হোয়াট, মানে এটা তো সুন্নত, সমস্যা নেই।
আমার বয়সও বড় ছিল, আর ডিভোর্স ছিল, সবকিছু মিলে আমার ফ্যামিলিকে যখন আমি প্রথম জানাই যে এরকম মেয়ে পছন্দ হচ্ছে, আমার বাবা তো পুরোপুরি এগেনস্টে ছিল। তারপরও পছন্দ করে বিয়ে করেছি বা করতে চাই, ওই জায়গায় দেখা যাচ্ছে আমি অনেক জোর খাটেছি। তো তাকে নিয়ে, আমার ফার্স্ট ওয়াইফের কথা বলছি বাই দ্য ওয়ে, কনফিউজ হবেন না। তো আমার ফার্স্ট ওয়াইফকে নিয়ে এভাবে সংসার করতে করতে 5টা বছর পার হয়ে গেছে, 2টা কন্যা সন্তান জন্ম দেন, ঠিক আছে, আমাকে উপহার হিসাবে। খুবই ভালো চলছিল, কিন্তু তার ক্যারেক্টার নিয়ে যদি বলি, কন্টিনিউসলি সে মিথ্যা বলতো, পরকীয়া করতো, এবং হচ্ছে আর কি বলবো, মানে তার ফার্স্ট লাভকে এখন অবশেষে সে বিয়ে করছে, ঠিক আছে। তো বুঝেন কিভাবে ফার্স্ট লাভকে সে বিয়ে করে এত বছর পর, মানে 2010-এ ব্রেকআপ হয়ে যায়, সেই লোক আমেরিকা চলে গিয়ে সেটেল হয়ে যায়, ওখানে বাচ্চা কাচ্চা হয়, বিয়ে করে, আমেরিকান পাসপোর্ট হোল্ডার হয়। ওর সাথে কিভাবে কিভাবে কন্ট্যাক্ট করে আবার তাকে দেশে নিয়ে এসে তাকে বিয়ে করে। তো যাই হোক, এটাও পার্সোনাল ব্যাপার, তাকে নিয়ে এত কিছু না বলি। বাট তার একটা রোল ছিল হচ্ছে কি, তার অনেক হিংসা ছিল আমাকে নিয়ে, যেহেতু তাকে নিয়ে আমি ভালো থাকতে পারিনি বা সে আমাকে ভালো থাকতে দেয়নি, কারণ তার কন্টিনিউয়াসলি ছেলেদের সাথে মেশাটে, সেগুলো আমার পছন্দ ছিল না। আমার ফার্স্ট ওয়াইফের কথা বলছি। এইসব নিয়ে দেখা যাচ্ছে অনেক ডিপ্রেস ছিলাম, ফ্রাস্ট্রেটেড ছিলাম, প্রচুর মিথ্যা কথা বলতো, হাতে নাতে কসম কেটে কোরআন ধরে মিথ্যা কথা বলতো। তো এইসব জিনিস আর সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে দিই। তো তারপর হচ্ছে নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, বারবার না আমার ফোন আসতেছে, জাস্ট মিনিট, আমি একটু, আমার রাউটারটা একটু দূরে, তো তো আমি হচ্ছে দরজাটা খুলে রাখি, জাস্ট মিনিট। রাউটারটা অনেক দূরে, মোবাইল ডেটা দিয়ে কথা বলতেছিলাম, আর মোবাইল ডেটাতে বারবার প্রবলেম হচ্ছে। তো আমি যেটা নিয়ে কথা বলছি সেটাতে আবার আসি। তো আমার ফার্স্ট ওয়াইফকে নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, তাকে নিয়ে সংক্ষেপে শেষ করি। তার ক্যারেক্টার ভালো ছিল না, কন্টিনিউয়াসলি সে দেখা যাচ্ছে মিথ্যা বলতো, ছেলেদের সাথে তার অনেক মিশতো, সে অনেক ছেলেদের সাথে মিশতো, ফোনে কথা বলতো। রাজশাহী চলে গেছিলাম আমি একটা ইস্যু নিয়ে, তারপরে ওখান থেকেও দেখা যাচ্ছে সে ফোনে ফোনে কথা বলতো, মানে অনেক কাহিনী, এগুলো তো বলে লাভ নেই। তো একটা পর্যায়ে গিয়ে আমি আমার সহ্য ক্ষমতার বাইরে চলে গেছি, বিকজ করোনার সময় আসলে খুব স্ট্রাগলিং পিরিয়ড ছিল, আমাদের বিয়ে হয় 2016 সালে, আর কোভিডের টাইমে দেখা যাচ্ছে খুবই স্ট্রাগলিং সময় যাচ্ছিল। তো ওই টাইমগুলোতে যখন তার এইসব মানে ক্যারেক্টারের যে অনেক, মানে যদিও চলমান ছিল, আমারও ভুল ছিল, আমি বলবো না যে আমি একদম দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা ছিলাম, আমার অনেক দোষ ছিল, কিন্তু তার দোষগুলো মুখ্য। তো যাই হোক, এইসব কারণে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর আমি ইনভলভ হই আরো একজনের সাথে, সেখানেও আমার খুব বেশি ভালো কিছু হয় না। পরবর্তীতে আমি হচ্ছে আমার যে ট্যুরমেট, আমার যে ট্যুর পার্টনার, তাকে আমি বিয়ে করি 1 মাসের মাথায়। তো আমি কিন্তু তখন যখন তাকে বিয়ে করে, আমি তাকে সবকিছু শেয়ার করে বিয়ে করছি, এমন না যে আমি তার কাছে কিছু লুকাইছি আমার পাস্টের কথা। কিছু কথা, কিছু কথা, ওকে, প্রোভাইড এভিডেন্স, একজন বলছে প্রোভাইড এভিডেন্স। কারো যদি এভিডেন্স লাগে, আই ওয়ন্ট বি প্রোভাইডিং ইট পাবলিকলি, অফকোর্স। এখানে আমি কারো নামও নিচ্ছি না, অ্যাজ ইউ গাইজ আর মানে লিসেনিং টু মাই লাইফ, আই এম শিওর দ্যাট আমি কারো নাম মেনশন করতেছি না ডিউ টু সাম রিজনস। তাই আমি এভাবে প্রোভাইড করতে পারবো না। ইফ এনি ওয়ান হ্যাজ এনি কাইন্ড অফ ডাউটস অ্যাবাউট মাই স্টেটমেন্টস, আমার স্টেটমেন্টস নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে, ফিল ফ্রি টু মিট মি, ফিল ফ্রি টু ইনবক্স মি। আমার যদি মনে হয় যে আপনি আসলে জানতে চাচ্ছেন আমার মানে ব্যাপারে এবং এভিডেন্স দেখতে চাচ্ছেন, আই ডোন্ট নো হোয়াট মে দ্য রিজন বি, বাট হোয়াট এভার দ্য রিজন মে বি, আপনি যদি আসলে দেখতে চান, আই উইল প্রোভাইড ইট টু ইউ, নো প্রবলেম, আই হ্যাভ এভিডেন্স ফর এভরিথিং, নো ইস্যুস। তো যাই হোক, তো পরবর্তীতে আমি আমার এই যে যাকে নিয়ে আমি ট্যুরে গিয়েছিলাম তার কথা বলতেছি। 1 মাসের মাথায় বিয়ে করি, ডিসেম্বর 2022-এ। আমার ডিসেম্বর 6 ডিসেম্বর 2022-এ আমার তার সাথে পরিচয়, দেখা প্রথম, এবং 6 জানুয়ারি 2023 আমার তার সাথে বিয়ে। এরপর হচ্ছে তাকে নিয়ে আমি সফরে বের হই। তো সফরে বের হওয়ার পর এভরিথিং ওয়াজ গুড আমাদের মাঝে, যতদিন পর্যন্ত আমরা সফরে বের হই না সবকিছু ভালো ছিল। তার ফ্যামিলির ব্যাপারে যদি বলি, তার বাবা আসলে আমাকে খুব বেশি পছন্দ করতেন না, ঠিক আছে। তার বাবা আমাকে খুব বেশি পছন্দ করতেন না, এবং তাদের যদি আমি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাদের যে মাযহাবটা তারা ফলো করতেন সেটা আসলে একটু ভিন্ন, সেটা সম্পূর্ণ শরিয়া কেন্দ্রিক না। তো সেটা হচ্ছে যদি বলি একটু শিয়া এবং সুফিইজম নিয়ে, শিয়াইজম এবং সুফিইজমের ব্লেন্ড ফলো করতো তারা। তো অনেক ক্ষেত্রে তাদেরকে আমার অনেক কিছু বুঝাতে অনেক কষ্ট হইতো। তার বাবার সাথে তো আমার এমনও কথা হয়েছে, সে বলতো, আরে হাদিস এগুলো কি, এগুলো তো মানুষের বানোয়াট, সব ভুল। তারপরে আমাকে তার বাবা বলতেন, মানে আমার সাবেক শ্বশুর, যে কারবালা যাও, কারবালাতে গেলে তুমি জানতে পারবা বাস্তব ইসলাম। তো এগুলা নিয়ে আসলে আমি বলতে চাই না, এগুলা বলতে গেলে টপিক অন্যদিকে চলে যাবে। কিন্তু তার বাবা আমাকে পছন্দ করতো না, যেহেতু আমার আকীদা হচ্ছে কোরআন এবং সুন্নাহ বেসড।
ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে তার বাবা মাকে পছন্দ করতো না, এবং আমার এক্স ওয়াইফেরও আকিদা রিলেটেড অনেক সমস্যা ছিল, অনেক কিছু সে বুঝতো না। আমি আস্তে আস্তে তাকে বোঝানোর চেষ্টা করছি, অ্যাকচুয়াল ইসলাম বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, ট্যুর পর্যন্ত এভরিথিং ওয়াজ ফাইন, আমাদের বন্ডিং চমৎকার ছিল, সবাই জানতো, পাবলিকলি ঘুরতাম, যেহেতু বিয়ে করছি, বিয়ে করা বউ আমার হালাল বউ, আমি তাকে নিয়ে পাবলিকলি ঘুরতাম, এখানে তো কোনো মানে বাধা নাই, সবাই জানতো আমাদের সম্পর্কের ব্যাপারে। ট্যুরে যাবো এটাও কম বেশি অনেকে জানতেন। তো ট্যুরে যাই, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। আমার মানে এক্স ওয়াইফ আমাকে মারাত্মক ট্রাস্ট করতো, যা বলার মতো না, কারণ আমি তাকে সবকিছু শেয়ার করেছি। একদম শুরুতে সব শেয়ার না করলেও কিছুদিন পর হলেও তাকে আমি সবকিছু শেয়ার করি, মানে বিয়ের আগে আগে ইমিডিয়েটলি, বা বিয়ের কিছুদিন পর আমি কিছু জিনিস, মানে যেগুলো গোপন ছিল, কিছু জিনিস যেগুলো পাপ, আসলে হ্যাঁ পাপ তো আসলে শেয়ার করতে নাই, এটা আমি বুঝি না। ইসলামে কিন্তু এই জিনিসটা ওকে, একজন বলছেন ধর্ম টানা ছাড়া কথা বলেন, তো ধর্ম আমি টানতে চাচ্ছি না, কিন্তু ধর্মের বিষয়টা চলে আসে, কারণ হচ্ছে পছন্দ অপছন্দর ব্যাপার যেহেতু আসতেছে, কিছু জিনিস আসে, আমি না চাইলেও কিছু জিনিস অ্যাভয়েড করতে পারতেছি না, যতটুকু পারি চেষ্টা করব মেনটেন করার। কারণ এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম অনেক কিছু নিয়ে। সো প্লিজ আমার কোনো কথায় কেউ কষ্ট পাইয়েন না। যাই হোক, তো মেন বিষয় হচ্ছে যে আমি তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, সবকিছু পজিটিভ ছিল, এভরিথিং ওয়াজ গুড। ট্যুরে যাব, ঘুরবো ফিরবো, ইভেন কি প্ল্যান ছিল যে আমরা আগে মিডল ইস্ট পর্যন্ত যাব, মিডল ইস্ট পর্যন্ত যাওয়ার পর আমার পরে ইউরোপ ট্যুর করব, ওয়ার্ল্ড ট্যুর করব, ঠিক আছে, এরকম সবকিছু একটা প্ল্যান ছিল। এবং আমার সাথে তার খুবই ভালো সম্পর্ক, সে তার ফ্যামিলির এগেনস্টে গিয়েই বলতে গেলে আমাকে বিয়ে করে, কারণ তার স্বাভাবিক, আমার একটা পাস্ট আছে, বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, এগুলো জানার পর তো আসলে মানে মেন কথা হচ্ছে, এগুলো জানার পর তো আসলে সহজে কোনো ফ্যামিলি বিয়ে করতে দিতে চায় না। আচ্ছা, অনেকে বলছে ব্রডকাস্টে প্রবলেম হচ্ছে, জাস্ট আ মিনিট, আমি একটু চেষ্টা করি ঠিক করার। আচ্ছা, আমি জানি না লাইভে যদি প্রবলেম হয় কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন যদি লাইভে আমার কথা শুনতে বা নেটওয়ার্কে যদি ইস্যু হয়, আমার বাসায় নেটওয়ার্কে একটু প্রবলেম আছে। যাই হোক, তো মেন কথা হচ্ছে তার সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিল, ট্যুরে গেছি, ট্যুরে ছিলাম, ট্যুরে ভালো ছিলাম, সবকিছু ঠিকঠাক। মেন পয়েন্টে আসি, মেন পয়েন্ট হচ্ছে ট্যুরে আমি টানা 5.5 মাস তার সাথে ছিলাম। তার আগ পর্যন্ত যদি বলি, অলমোস্ট আমাদের 1 বছরের বেশি একসাথে থাকা, ঠিক আছে। তো একসাথে থাকা মিশা, হয়তোবা আমি তাকে বাসায় নিয়ে আসতে পারি নাই শুরুর দিকে, কারণ আমি যখন তাকে প্রথম বিয়ে করি আমি তখন ব্যাচলার থাকতাম, তো আমার বাসায় ওই পরিবেশ ছিল না যে তাকে নিয়ে আমি আলাদাভাবে সংসার করব। আর তার ফ্যামিলিও ইমিডিয়েটলি জানতো না যে আমরা বিয়ে করে ফেলেছি, বিয়ে করার ব্যাপারটা তার ফ্যামিলি একটু পরে জানছে, মার্চ মাসে মনে হয় জানতে পারছে। তো যাই হোক, তো আসা যাওয়ার মধ্যে দেখা সাক্ষাৎ হতো, ঘোরাফেরা হতো, মানে আমাদের সম্পর্ক বেসিক্যালি অনেক ভালো ছিল। আর ট্যুরে যেহেতু চলেই যাব কিছুদিন পর, তা আমি আলাদা বাসা নেইনি, ঠিক আছে, আমি আলাদা বাসা ইমিডিয়েটলি নিই, কারণ বিকজ আমার যদি আলাদা বাসা নিতে হয়, আমি দেখা যাচ্ছে আপনাদেরকে বললাম জানুয়ারি 6 তারিখ বিয়ে করছি, অগাস্টের 11 তারিখ আমি ট্যুরে বেরিয়েছি, যে ট্যুরে আমার বের হওয়ার কথা ছিল মে জুন মাসে বা এপ্রিল মেতে বের হওয়ার কথা ছিল, কোনো কারণে সেটা পিছাই গেছে, পেপার ওয়ার্ক, ডকুমেন্টেশন, তারপরে হচ্ছে ভিসা রিলেটেড ব্যাপার স্যাপার ছিল, অনেক কিছু নিয়ে কাজ করতে করতে অনেক সময় লেগে গেছে, তো অগাস্ট পর্যন্ত ডিলে হয়েছে। তো আমার প্ল্যান ছিল জানুয়ারিতে বিয়ে করছি, 2 মাস 3 মাসের জন্য আর কি বাসা নিব, আমি তো মার্চ এপ্রিলে বের হয়ে যাবো ট্যুরে। তো মার্চ এপ্রিলে বের হওয়া হয়নি, এরকম করতে করতে আমার সেপারেট বাসা নেওয়া হয়নি, কারণ বাসা ছাড়তে হবে, আমি তো যেহেতু ভাড়া বাসায় থাকি ঢাকাতে, তো আমি 6-7 মাসের জন্য ট্যুরে যাব, যদি বাসা ভাড়া কন্টিনিউ করি তাহলে দেখা যাচ্ছে শুধু শুধু আমার খরচ বাড়বে, কারণ দেশের বাইরে 10টা 11টা দেশ ট্যুর করবো, খরচ বাড়বে অনেক। তো বাসা যদি ছাড়তে পারি একটা ফিক্সড কস্ট আমার সেভ হবে, যেটা মাসে মাসে যে ভাড়াটা দেওয়ার কথা সেটা আমি ট্যুরে লাগাতে পারবো কাজে। তো এই কারণে বাসা নেওয়া হয়নি। এনিওয়েজ, তো আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, সবকিছু ঠিকঠাক ছিল। এখন যেটা হচ্ছে, ট্যুরে থাকা অবস্থায় 5টা মাস 24টা ঘন্টা আমি একসাথে মানে তার সাথে ছিলাম, তো সন্দেহর কোনো কারণ নেই। আমার উপর একটা ব্লেম ছিল, বা তার ব্লেম বা তার যে স্টেটমেন্ট আমার এক্স ওয়াইফের, আমার সেকেন্ড ওয়াইফের, যাকে নিয়ে আমি ট্যুর করেছি, তার বক্তব্য ছিল যে আমি পরকিয়া করতেছিলাম, ঠিক আছে। দেশে আসার পর সে ক্লেম করে যে আমি তাকে মানে ঠকাচ্ছি, আমি অন্য কোথাও ইনভলভড আছি, আমি পরকিয়া করছিলাম। আর আমি শুরুতেই বলেছি যে
আমি সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। আর শুরুতে একটা কথা বলেছিলাম যে আমি অনেক অনেস্ট ছিলাম, এতটাই অনেস্ট ছিলাম, তার সাথে এতটা লয়াল ছিলাম যে আমি আমার পাসপোর্টের নাম পর্যন্ত দিয়েছি ট্রাভেল করার জন্য হোক আর যেভাবেই হোক। যেখানে আমার ফার্স্ট ওয়াইফ 5 বছর সংসার, তার মানে আমার পাসপোর্টে তার নাম ছিল না, স্পাউস নেম, বাট আমার সেকেন্ড মানে আমার লাস্ট যে আমার যে ট্যুর পার্টনার, তার ক্ষেত্রে আমি আমার পাসপোর্টে অ্যাডও করেছি। তো আচ্ছা, একজন বাইকার লিখেছে 10 লাখ টাকা নাকি চাইছেন, আমি নাকি 10 লাখ টাকা চাইছি। যাই হোক, অনেক বাইকাররা আমাকে হিংসা করে, অনেকে আমাকে পছন্দ করে, অনেকে আমার ওয়াইফের সাথে কথা বলেছে, অনেক বাইকারদের সাথে আমার ওয়াইফ গিয়ে, এক্স ওয়াইফ গিয়ে গিয়ে গায়ে পড়ে পড়ে কথা বলে আমার বদনাম করছে। তো অনেকে অনেক ভুল ইনফরমেশন জানে। তো এনিওয়েজ, তো কথা হচ্ছে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, আমি খুব লয়াল ছিলাম, সেও আমার সাথে খুব লয়াল, সবকিছু সুন্দরভাবে চলছিল। হঠাৎ করে যেটা হয়, দেশে যখন আমি তাকে পাঠাই দিই, 10 জানুয়ারি আমি তাকে মদিনা থেকে দেশে পাঠাই দিই, এবং আমি হচ্ছে ইউকে যাব। তা আমি আমার বাইক সৌদি আরব রেখে আমি ইউকে যাব। আর স্বাভাবিকভাবে আমি আমার ওয়াইফকে তো একা রেখে যাব না সৌদি আরব, যেহেতু আমার ওয়াইফের ইউকে ভিসা নাই, তাকে দেশে পাঠাতে হচ্ছে। তো আমার 10-12 দিনের জন্য আমার প্ল্যান ছিল আমি হয়তো ইউকে যাব, ভিসাটাকে কাজে লাগাবো, যেহেতু আমার ভবিষ্যতে আবার ট্যুরের প্ল্যান আছে। যদি আমি একটা ভিসা পাওয়ার পরও যদি সেটা ব্যবহার না করি, ডিসঅনার করি, তাহলে পরবার আমাকে হয়তো ভিসা নাও দিতে পারে। এই জন্য হচ্ছে আমি ভিসাটাকে কাজে লাগানোর জন্য আমি ট্রাভেল করি। তো যখন আমি ইউকে যাই, তার ফ্যামিলির কথা যদি বলি, তার ফ্যামিলি হচ্ছে একটু মাথা সমস্যা আছে সবার, সরি টু সে, একটু প্রবলেম আছে। তো প্রবলেমটার কথা এই কারণে বলছি যে যখন আমি ইউকে যাই আর সে যখন বাসায় গিয়ে তার বাবা মার বাসায় উঠে আমাকে কন্টিনিউসলি পোক করতো যে তুমি কখন আসবা, কখন আসবা। আমার বাবা মা আমাকে উল্টাপাল্টা বলতেছে। আমার বাবা বলতেছে তোমাকে বিয়ে শাদী করে, তোমাকে ব্যবহার করে এখন সে ইউকে চলে গেছে, ইউকেতে গিয়ে সে থাকবে, ঠিক আছে? তো ইউকেতে থাকবে, থেকে যাবে, সেটেল হয়ে যাবে। আরে পাগল, এই কথা যে তার বাবা মা আমার নামে বলতেছে বা সে যে ভাবতেছে, এটা ভাবাটাই বোকামি। আমার দেশের বাইরে জন্ম, দেশের বাইরে আমি বড় হয়েছি, দেশের বাইরে আমার পড়াশোনা। এবং আমি যখন প্রথম ইউরোপ যাই 2004 সালে 5 সালে ফুল ফ্যামিলি নিয়ে, তো আমার স্বাভাবিকভাবে ইউরোপের প্রতি এমন ফ্যাসিনেশন থাকবে না। এটা হচ্ছে যারা বাংলাদেশে থাকতে যে কষ্টে আছে, তারা হচ্ছে এই লাইফ থেকে স্কিপ করার জন্য ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে এই জিনিসটা মানে আমার ক্ষেত্রে এই জিনিসটা একদমই মানে মানানসই না যে আমি ইউকে চলে যাব, থেকে যাব, বউকে রেখে চলে গেছি বা বউকে দেশে পাঠিয়ে দিয়েছি, এটা একদমই ইললজিক্যাল। তো যাই হোক, তো তার ফ্যামিলি তাকে বুঝাচ্ছে যে তোমার জামাই তোমাকে ছেড়ে চলে গেছে, ও আর আসবে না। আমার ওয়াইফ যখন আমাকে ফোন করে বলতো যে আমাকে তো আমার বাবা মা উল্টাপাল্টা বুঝাচ্ছে, বিয়ের পর কি কেউ বাপের বাসায় থাকে, এটা কি হয়? আরে বাবা, একটা মাসের জন্য যদি বাপের বাসায় থাকো কি হয়ে যাবে? 6টা মাস তো তুমি আমার সাথে টানা ছিলা। বিয়ের পর প্রথম তুমি জামাইয়ের বাসায় গেছো, স্বাভাবিকভাবে আপনারা জানবেন যে মেজরিটি অফ দ্য ফ্যামিলিতে যখন বিয়ে হয়, যখন বউকে উঠাই নিয়ে আসে, উঠাই নিয়ে আসার পরে, আমিও হয়তো উঠাই নিয়ে বাংলাদেশে আসিনি বা বাংলাদেশে কোনো ভাড়া বাসা নিয়ে থাকিনি, আমি সরাসরি উঠাই নিয়ে ট্যুরে চলে গেছি। তো এর ট্যুরে যে গেলেও তো আমি 5 মাস তো আলাদাভাবেই ছিলাম, তাই না? তাও কোনো সাক্ষাৎ নাই, যোগাযোগ নাই, দেখা নাই। স্বাভাবিকভাবে বাংলাদেশে বিয়ে হলে 1 মাস 2 মাস পরে দেখা যাচ্ছে বউ বাপের বাড়ি যায় বেড়াতে, সপ্তাহখানিক, 10 দিন 15 দিন, মাসখানিক থেকে আসে। তো আমি বললাম যে তুমি যদি তোমার বাপের বাসায় কিছুদিন থাকো তাতে কি হয়ে যাবে, তোমার বাবা এইসব যে বলতেছে বুঝাও, এমন কিছুই না। তো তাকে এই কথাগুলো বলার পরে সে কিছুটা বুঝছে, বাট তার বাবা মা বুঝতে নারাজ। যাই হোক, তার বাবা মার একটা জিনিসই কথা যে আমি হয়তো আবার ফিরে আসবো না। তা একটা পর্যায়ে রাগের মাথায় আমিও বলছি যে হ্যাঁ আমি ফিরে আসবো না, আমি ইউকে থেকে যাচ্ছি। আমি ব্লক ট্লক করে দিছি ওকে ভয় দেখানোর জন্য, বলছে তোমাকে ডিভোর্সই দিয়ে দিবো, যাও, তোমার জন্য এতই সমস্যা, নাও তুমি থাকো তোমার মতো। তা আমি এই জিনিসটা করছি কেন, আমার তো ট্রিপের একটা ব্যাপার আছে, বাইক চালাচ্ছি, স্ট্রেস নিয়ে তো আসলে এগুলো করা যায় না। আমার একটা ভুল ছিল, আমি তখন আদর করে ভালো না বেশে আমি জোর খাটায় রাগের মাথায় আমি ব্লক করে, কমিউনিকেশন ডিসমিস করে আমি বলছি আমি আসবো না, ইউকে থেকে যাব, এই কথা বলে আমি তাকে ব্লক করে দিছি, যোগাযোগ আমার বিচ্ছিন্ন। ইউকে থেকে পরে আমি দেশে মানে সৌদি আরব আসি, আমার বাইক যেখানে রাখা ছিল। তারপর আমি বাহারেন যাই। এতদিনও কিন্তু আমার তার সাথে খুব বেশি একটা যোগাযোগ ছিল না। যখন মিস করি আনব্লক করে একটু ঝগড়া করি, ঝগড়া করে আবার দেখা যাচ্ছে ব্লক করে দিই, ঠিক আছে? যখন জাস্ট খোঁজ খবর নেই আর কি, সব ঠিকঠাক আছে কিনা। তো এনিওয়েজ, আমি তারপরে বাহারেন যাই। বাহারেন থেকে আমি কিছুদিন থেকে, আর যখন আমার আর ট্রাভেল করা পসিবল হচ্ছে না, ভিসা নেওয়া পসিবল ছিল না, আমি সিদ্ধান্ত নিই যে আমি দেশে ফিরবো। তা আমি দেশে ফিরি হচ্ছে আমার ওয়াইফকে আমি জানুয়ারির 10 তারিখ পাঠাই। আহ জানুয়ারি 10 তারিখ দেশে পাঠাই, আর আমি দেশে ফিরে আসি হচ্ছে মার্চের 1 তারিখে। মার্চের 1 তারিখ বা 2 তারিখ আমার ফ্লাইট ছিল ব্যাক টু
ঢাকা। তো ঢাকা আসার পর আমার প্ল্যান ছিল যে আমি একটা বাসা নিব, বাসা নিয়ে আমার বউকে নিয়ে সংসার করব। তো মাসের 1 তারিখে আসার পর আসলে বাসা পাওয়া যাচ্ছিল না। তো আমি 1 মাস দেখা যাচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসা ছিলাম, অলমোস্ট 1 মাস আমি আমার ফ্রেন্ডের বাসা ছিলাম আমার ওয়াইফকে নিয়ে। আমার ফ্রেন্ডের বাসা তখন খালি ছিল, সে হচ্ছে শ্বশুর বাড়ি থাকতো কারণ তার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। তো বাসা খালি যেহেতু ছিল আমি ওখানে আমার ওয়াইফকে নিয়ে উঠছি। তো আমি আমার সে ফ্রেন্ডকেও আসলে অনেক অনেক তার প্রতি অনেক কৃতজ্ঞ এবং থ্যাঙ্কস জানাই, কারণ হচ্ছে কেউ কারো বাসায় এভাবে ছেড়ে দেয় না, আমার জন্য সে বাসা ছাড়ছে, যদিও সে থাকতো না, আসা যাওয়ার মতো ছিল, কারণ কন্টিনিউসলি সে শ্বশুর বাড়িতেই ছিল। তো সেই বাসাতে আমি দেখা যাচ্ছে মার্চের 27 তারিখ পর্যন্ত ছিলাম। এরপর আমি এপ্রিলের 1 তারিখ থেকে তো বাসা নিছি, যেহেতু বাসাটা খালি ছিল আমি 29 তারিখ উঠে যাই, 28 বা 29 তারিখে উঠে যাই বা মার্চের। তো এখানে এখন নতুন বাসায় আমি উঠছি। এখন ঘটনা হচ্ছে আমার যে বাহরাইন থেকে যে আমি দেশে ফিরে আসছি তখন হচ্ছে আমি তার জন্য ডায়মন্ডের নোজ পিন নিয়ে আসি গিফট হিসাবে, এবং সে তাকে তো আমি বললাম যে ব্লক ছিল, সে ব্লক করে রাখছিলাম। তো ব্লক করে রাখার পর যখন আমি দেশে আসি তাকে আমি সারপ্রাইজ দিই তার বাসার সামনে এসে। সে জানে যে আমি নাই, আমি এখনো দেশের বাইরে, তাকে আমি বাসার সামনে তার বাপের বাসার সামনে এসে সারপ্রাইজ দিই। লিটারালি সে আমাকে দেখে অবাক হয়ে সে রাস্তার মধ্যে সে ঝাঁপায় আমার কোলে উঠে যায়। তো বুঝতে পারতেছেন কতটা এক্সাইটেড, আমাদের ভালোবাসা কেমন ছিল, সম্পর্ক কেমন ছিল। কিন্তু এখানে একটা ঘটনা আছে, এই যে তাকে জানুয়ারির 10 তারিখ যে আমি পাঠাইছি দেশে, দেশে পাঠানোর পর আমি দেশে আসি মার্চের 2 তারিখ, মার্চের 3 তারিখ তার সাথে আমি দেখা করি এবং সে ঝাঁপায় আমার কোলে উঠে। কিন্তু এই 2টা মাসের মতো যে সময়টা, মানে 7-8 দিন কম 2 মাস, এই সময়টাতে তাকে অনেকজন ব্রেন ওয়াশ করছে। সর্বপ্রথম তার ফ্যামিলি, তার বাবা, তার বড় বোন, এছাড়া দেখা যাচ্ছে আমার ফার্স্ট ওয়াইফ তাকে ব্রেন ওয়াশ করছে। অ্যান্ড সামহাও আমার ফার্স্ট ওয়াইফ যেহেতু ফলো করে আমাদেরকে বা করতো, সে জানতে পারছে দেশে আসছে, একা আছে, আমি দেশের বাইরের পোস্ট করতেছি, স্টোরি দিচ্ছি। তো আলটিমেটলি সামহাও সে জানতে পারে যখন আমার সেকেন্ড, মানে আমার যে, মানে যাকে নিয়ে আমি হচ্ছে ট্যুর করছি, আমার এক্স ওয়াইফকে সে সব কিছু জানে। আমার ফার্স্ট ওয়াইফ আমার এক্স ওয়াইফকে সব কিছু জানাই দেয়। কি জানায়? যে জিনিসটা সে অলরেডি জানে, এমন কিছু না যে নতুন করে কিছু জানাইছে, একই জিনিস জানায়। খালি বলছে কি আমার ক্যারেক্টার ভালো না, আমি লুচ্চা, আমি পরকিয়া করি, আমি হ্যান করি ত্যান করি। মানে কথা হচ্ছে যে জিনিসগুলো আমার ওয়াইফকে আমি এভাবে খাওয়াইছি সে ঘুরাই খাওয়াইছে। আর মেয়ে মানুষ, মেয়ে মানুষের কথা বিশ্বাস করে। আমার ফার্স্ট ওয়াইফ এতটা ভালো অ্যাক্টিং পারে, এতটা স্কিলফুল, সে যখন কিছু বলে আমি পর্যন্ত গলে যাই। ঠিক আছে, মানে আমি জানি যে আমার দোষ নাই, তারপর আমি গলে যাব, এত সুন্দর কনভিন্সিং পাওয়ার তার। আর আরো কিছু ব্যাপার আছে সেগুলো আমি নাই বলি। আমার ফার্স্ট ওয়াইফ ব্ল্যাক ম্যাজিকের সাথে ইনভলভ, যেটা মানে বলতে গেলে অনেক লম্বা কাহিনী, অন্য কোনো এক সময় বলবো। সরাসরি ইনভলভ, আমার বালিশের মধ্যে আমি তাবিজ পাইছি, ঠিক আছে, আমাদের দুইজনের কাপড় গিট দেওয়া, ওখানে তাবিজ ছিল। তো এগুলো আমি আসলে খুব বেশি মানতাম না ওই টাইমে, বাট পরে বুঝছি যে না, ব্ল্যাক ম্যাজিক অনেক খারাপ জিনিস, যারা বিশ্বাস করেন তারা তো করেন। এখন যদি বলি এগুলো কথা বলতে গেলে অনেক লং হয়ে যাবে। তো যাই হোক, আমার ফার্স্ট ওয়াইফ আমার এক্স ওয়াইফকে ব্রেন ওয়াশ করে, যেগুলো আমি জানি না। আমার ওয়াইফের সাথে, মানে আমার এক্স ওয়াইফের সাথে যাকে নিয়ে আমি ট্যুর করেছি, তার সাথে আমার এতটা ভালো সম্পর্ক যে আমার বিশ্বাস ছিল যে কোনো কিছু যদি হয়, যে কোনো কিছু যদি ঘটে, সে আমাকে জানাবে। কিন্তু সে আমাকে জানায়নি। সে আমাকে দেখে সারপ্রাইজ কোলে উঠে ঝেপে পড়ছে, কিন্তু তখন আমাকে কিছু জানায়নি যে তোমার এক্স ওয়াইফ আমার সাথে যোগাযোগ করছে। তো এই জিনিসটা না জানানোর কারণে কিন্তু অনেক প্রবলেম হয়েছে। ঠিক আছে, ডিভোর্স কেন হয়েছে এটার পিছনে এটা একটা মূল জিনিস, সে আমাকে জানায় নাই। যদি আমাকে সে জানাইতো যে তোমার এক্স ওয়াইফ আমাকে যোগাযোগ করছে বা ফার্স্ট ওয়াইফ তোমার সাথে যোগাযোগ করছে, আমি তাহলে ওইভাবে অ্যাপ্রোচ করতাম। দেশে আসার পর আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। কেন? এত টাকা খরচ করে আসলাম, এরপর নতুন করে সংসার করা, নতুন করে একটা বাসা নেওয়া, বাসা ভাড়া, অ্যাডভান্স, ঘরটাকে মানে একদম খালি বাসা তো থাকা যাবে না, বেড নিতে হবে, ফ্যান নিতে হবে, এসি নিতে হবে, টিভি নিতে হবে, ফ্রিজ নিতে হবে, ঠিক আছে, কিচেনের আইটেমস নিতে হবে যদি খেয়ে থাকতে চাই। তো এমন আমি কিন্তু নতুন বাসায় এসে কি কি নিলাম, আমি ফ্রিজ নিছি, ওভেন নিছি, ঠিক আছে, টিভি নিছি, তারপরে ফ্যান ট্যান, মানে যাবতীয় যা যা লাগে সবকিছুই আমি করেছি। স্বাভাবিকভাবে থাকার জন্য, সংসার করতে যা যা লাগে, এটা তো বেসিক। কিন্তু আমার উপর একটা প্রেশার ছিল, কারণ আমি অনেক খরচ করে আসছি, এরপর নতুন করে আবার সবকিছু করাতে আমার উপর একটা প্রেশার ছিল। স্টিল আমি আমার জায়গা থেকে যতটুকু পসিবল ছিল আমি করেছি। আচ্ছা, তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে আমাকে যদি আমার এই সময়টা তো যদি ওয়াইফ বলতো, আমার এক্স ওয়াইফ, যে তোমার ফার্স্ট ওয়াইফ আমার সাথে যোগাযোগ করছে, আমি কিন্তু ব্যাপারগুলোকে অন্যভাবে দেখতাম। এখন কি হয়েছে, আমি ইউরোপের জন্য প্রিপারেশন নিচ্ছি, কারণ আমার নেক্সট ট্রিপ ইউরোপ। এখান থেকে ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনেন। তা আমি আমার এক্স ওয়াইফ
সে তো তখন আমার ওয়াইফ ছিল, তাকে বলতাম যে দেখো মনে হয় তোমাকে আমি ইউরোপ নিয়ে যেতে পারবো না, কারণ ইউরোপে অনেক এক্সপেন্স। মিডল ইস্ট পর্যন্ত বাঙালিদের একটা সাপোর্ট ছিল, অনেক প্রবাসীরা আমাকে হেল্প করছে, দেশের ভাই ব্রাদাররা আমাকে থাকার জন্য জায়গাও দিছে, সো কস্ট অনেক কমে আসছে। হাউএভার ইউরোপে কিন্তু হচ্ছে পুরো আমি একটা হোটেলে থাকতে গেলেও দেখা যাচ্ছে আমার মিনিমাম $60 থেকে $70 খরচ করতে হবে, এর নিচে কোনো হোটেল নাই। হোস্টেলে থাকতে গেলেও $25-30। সো এই খরচটা যে আমি বেয়ার করবো আমার হয়তোবা একার পক্ষে সম্ভব যেখানে না, দুইজনের পক্ষে একদমই অসম্ভব হয়ে দাঁড়াবে আনলেস আমি বড় যদি কোনো স্পন্সরশিপ না পাই। কিন্তু আমার ইউরোপ ট্যুর হচ্ছে একটা স্বপ্ন, এই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমি যতটুকু পারি চেষ্টা করে যাব। কিন্তু আমার এক্স ওয়াইফ তখন কথাবার্তা এমন বলা শুরু করছে যে কেন আমাকে নিয়ে যাবো না, কেন ইউরোপ নিয়ে যাবো না, কেন আমি তো এই কারণে তোমাকে বিয়ে করিনি যে তুমি বিদেশে বিদেশে ঘুরবা, আমাকে ঘরে রেখে যাবা। এমন হলে তো আমার প্রবাসী অনেক বিয়ে করার অফার ছিল, আমি তো তাদেরকে বিয়ে করি নাই, আমি তোমাকে বিয়ে করছি, এই ধরনের কথাবার্তা। তো এগুলা কিন্তু আমাকে সেন্টিমেন্টলি দেখা যাচ্ছে হিট করছে, আমার সেন্টিমেন্টস গুলা হিট করছে। তো এই জিনিসগুলো আমি চিন্তা করলাম যে এরকম বলতেছে কেন, মানে এমন তো না যে আমি বছরের পর বছর বাইরে থাকতেছি, আমি তো প্রবাসী জামাই না যে আমি দেশের বাইরে থাকবো, মাসে মাসে রেমিটেন্স পাঠাবো, তুমি থাকবে এখানে, এমন তো না। আমি গেলে 3-4 মাস 5 মাসের জন্য হয়তো দেশের বাইরে যাবো, আবার চলে আসবো। আর তাকে কিন্তু আমি এই কথাটাও বলি নাই যে আমি তোমাকে নিয়ে যাব না, আমি হয়তো বা নিয়ে যেতে পারবো না, আমি এই কথাটা স্পষ্টভাবে বলছি। কিন্তু তার মাথায় তো লক, সে ইউরোপ যাবেই যাবে। এখন যেটা হয়েছে, আমি তাকে একটা পর্যায়ে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আমি তাকে বললাম দেখো তুমি তো আমার অবস্থান জানো, আমার টাকা পয়সা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন তুমি জানো, আমি কতটুকু পারবো কতটুকু পারবো না তুমি বুঝতেছো। তো কোনো কারণে যদি আমি তোমাকে নিয়ে যেতে না পারি, তুমি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবা। কিন্তু তার কথা না, সে ইউরোপ যাবেই যাবে, যাবেই যাবে। এনিওয়েজ, এখন একটা পর্যায়ে গিয়ে বললাম দেখো তুমি তোমার জামাইয়ের অবস্থান বুঝতেছো না, ফাইন্যান্সিয়াল অবস্থান, তাহলে কেমনে হবে? তো সেটা আমার দেখার বিষয় না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, এই পয়েন্টটা শোনো। আমি বললাম যে তাহলে তোমার যখন এতই ইউরোপে যাওয়ার শখ, তোমার বাপকে বলো টাকা দিতে, 15-20 লাখ টাকা দিতে বলো, তারপর ইউরোপ যাবো, কোনো সমস্যা নেই, তোমাকে নিয়ে যাবো। তখন সে আমাকে বলে কেন, আমার বাবা কেন টাকা দিবে? তুমি জানো না আমার বাবার কাছে টাকা নেই, আমার বাবা কিভাবে দিবে এতগুলো টাকা? আমি বলছি তোমার বাবার টাকা নাই তুমি সেটা বুঝতেছো, কিন্তু তোমার স্বামীর টাকা নাই সেটা বুঝতেছো না। আমি তো তোমাকে বললাম না একবারও যে আমি তোমাকে নিয়ে যেতে চাই না? নিয়ে যেতে চাই যদি সম্ভব হয়, যদি ভালো স্পন্সরশিপ হয়। এখন আমি একা একা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতেছিলাম, ঠিক আছে, একা একা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতেছি। তার কথা যে তুমি আমাকে নিয়ে করতেছিলে, আমি বলছি দাঁড়াও আগে আমি আমারটা করি, তারপর তোমাকে নিয়ে করি। এখন একটা পয়েন্ট আছে, সৌদি আরব যাওয়ার আগে কিন্তু আমার ইনিশিয়াল প্ল্যানই ছিল হচ্ছে ইউরোপ যাওয়ার। একটা বিষয় হচ্ছে আমি তাকে নিয়ে সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করে আমরা দুজনে রিজেক্ট খাই, অথচ আমার কিন্তু সেনজেন ট্রাভেল হিস্ট্রি আছে, আমার পাসপোর্টে কিন্তু সেনজেন ভিসা পূর্বের 2টা ভিসা রয়েছে। তা আমার ট্রাভেল পোর্টফোলিও অনুযায়ী বা আমার প্রোফাইল অনুযায়ী আমার রিজেকশন খাওয়ার কথা না। কিন্তু যেহেতু আমার এক্স ওয়াইফের পুরো পাসপোর্ট ব্ল্যাঙ্ক ছিল, একদম ব্ল্যাঙ্ক অবস্থায় ইন্ডিয়া ভিসা নেওয়ার পরে যখন আমি সেনজেনের জন্য অ্যাপ্লাই করি তখন রিজেক্ট হয়ে যায়, এবং আমারটাও রিজেক্ট হয়। তা আমার যদি নিয়ত না থাকতো তাকে ইউরোপ নিয়ে যাওয়ার, তাহলে আমি একদম এই সৌদি আরবের ট্যুরের আগেই আমি সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতাম না তাকে নিয়ে, ঠিক আছে? এটা সে মনে ভুলে গেছে। আমার নেওয়ার ইচ্ছা ছিল, ভিসা রিজেক্ট হয়েছে যখন, তারপরে যতটুকু পসিবল ছিল সৌদি আরবিয়া পর্যন্ত ট্যুর করলাম, যেখানে যেখানে সহজ ভিসা ছিল ভিসাগুলো নিয়েছি, একটা ব্ল্যাঙ্ক পাসপোর্ট, একটা মানুষের ফুল ব্ল্যাঙ্ক পাসপোর্ট, সেখানে আমি তাকে নিয়ে 9টা দেশ ঘুরছি, বুঝতেই পারতেছেন। তো প্রোফাইল তো তার ভালো হয়েছে, তো আমার প্ল্যান ছিল যে এই ট্রাভেল হিস্ট্রি হওয়ার পর হয়তো বা পরে যখন দেশে এসে আবার অ্যাপ্লাই করবো ইউরোপের জন্য তখন হবে। বাট আমার প্ল্যান ছিল আগে আমি একবার যেহেতু রিজেকশন হয়েছে, আর রিজেকশন খুবই খারাপ জিনিস ভিসার ক্ষেত্রে, বারবার রিজেক্ট হলে ঝামেলা, তা আগে আমি সিঙ্গেল অ্যাপ্লাই করি, তারপরে দেখি যদি অ্যাপ্লাই করার পর যদি ভিসা পাই তখন হচ্ছে ওকে, মানে মানে আমার ডিপেন্ডেন্ট যে আমার স্পাউস তাকে বলবো অ্যাপ্লাই করতে, বা তাকে নিয়ে অ্যাপ্লাই করবো, তার জন্য অ্যাপ্লাই করবো। তো এই ঘটনা ঘটার কারণে সে আমার উপর চেতা যে তুমি কেন আমাকে ছাড়া ভিসা অ্যাপ্লাই করতেছো। তখনই কথাগুলো উঠলো যে আগে আমি করি, দেখি, তোমার তা তো আমি শিওর না, এখনো যাইতেও পারি নাও যেতে পারি, যদি ভালো স্পন্সরশিপ পাই নিয়ে যাব। তো এই কথাগুলো বলতে বলতে যেটা হয়, যেটা একটু আগে বললাম যে ও বলতেছে না আমি তো এইভাবে বিয়ে করিনি, এই কারণে বিয়ে করি, তখন বললো তোমার বাবার থাকলে তোমার বাবাকে বলো টাকা দিতে, তোমার বাবাকে বলো, তোমার বাবাকে বলতেছি আমি, সরি মানে কথা এলোমেলো করে ফেলতেছি, বারবার চোখের সামনে কমেন্টস গুলো আসতেছে। তো আমি বললাম তোমার বাবা, তোমার যদি এতই যাওয়ার ইচ্ছা থাকে তোমার বাবাকে বলো তাহলে টাকা দিতে। এই পয়েন্টটাকে সে বানায় নিছে যৌতুক। আমি কিন্তু এটাকে এক্সাম্পল হিসাবে তাকে বলছি যে তুমি তোমার বাবাকে বলো টাকা দিতে 15-20 লাখ টাকা, তাহলে ইউরোপে যাবো, কোনো সমস্যা নেই। এই পয়েন্টটাকে সে মাথায়
ধরে নিছে কোনো কারণে, কেন জানি না, বাট পরে আসতেছি। তখন সে বললো যে আমার বাবার কাছে টাকা নেই। আমি বললাম তোমার বাবার টাকা নেই তুমি বুঝতেছো, আমার টাকা নেই সেটা বুঝতেছো না, তাহলে তুমি কেমন বউ? এগুলো নিয়ে দেখা যাচ্ছে তার সাথে আমার একটু ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে। আমরা একই ছাদের নিচে ছিলাম, কিন্তু আমি সবকিছু মিলাই একটু ডিপ্রেশন ছিলাম। পুরুষ মানুষের জীবনে জানেন আপনারা, যারা যারা পুরুষ দেখতেছেন লাইফ বুঝতেছেন হয়তোবা, টাকা পয়সা না থাকলে কিন্তু মাথা ঠিক থাকে না। তা আমার মাঝে যেটা হয়েছে, ওর সাথে একটু ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে। আমরা একসাথে এক ছাদের নিচে থাকলেও আমাদের মধ্যে ইন্টিমেসি কমে গেছে। তো ইন্টিমেসি কমার পর দেখা যাচ্ছে তার মনে সন্দেহ জাগছে যে হ্যাঁ তুমি আবার এখানে আবার একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে রোজার এবং ঈদের সময়টা আর কি, রোজার মাসেই হচ্ছে বাসাটা নিই। তো তখন তো স্বাভাবিক, রোজার মাস একটা ব্যাপার থাকে, ঈদ সামনে একটা ব্যাপার থাকে, তো ইন্টিমেসির ব্যাপারগুলো একটু ডিফারেন্ট টাইমিং এর ব্যাপার স্যাপার আছে। যাই হোক, এটা বলার মূল রিজন হচ্ছে সে এখন আমাকে বলে তুমি আমাকে আগের মতো ভালোবাসো না, তুমি আগে আমাকে অনেক ভালোবাসতা, তুমি এখন আমাকে সময় দাও না, আমার সাথে সময় কাটাও না, আমি কি পুরান হয়ে গেছি, তুমি কি নতুন কাউকে পাইছো? টিপিক্যাল কথাবার্তা, মেয়েদের সন্দেহজনক যে কথাবার্তা। হ্যাঁ, তুমি বাইরে থেকে টায়ার্ড হয়ে আসতেছো, এই জন্য আমার সাথে তোমার থাকতে ইচ্ছা করে না, এই ধরনের কথা। নট অনলি দ্যাট, এমন একটা সময় গেছে আমার একটা বন্ধুর সাথে আমি রাত 1:30-2টা পর্যন্ত বাইরে ছিলাম। সেহরি করার অপশন ছিল বাইরে, আমি সেহরি করি না, আমি বলছিলাম বাসায় গিয়ে আমার বউ তো একা, আমি ওর সাথে সেহরি করব। তো আমি বাসায় এসে প্রথমে বললাম যে আমার বউকে বললাম তুমি সেহরি রেডি করো, খাবো। আর এই কথা বলে ওয়াশরুমে ঢুকে গেছি গোসল করার জন্য, প্রচুর ভাবসা গরম ছিল। সে আমাকে ওয়াশরুম যাওয়া নিয়েও সন্দেহ করতে যে তুমি বাইরে থেকে রাত্রেবেলা এসে তো এভাবে গোসল করো না, তুমি তো ঠান্ডা পানি দিয়ে গোসল করো না। উইচ ইজ ট্রু, আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করি না, বাট টায়ার্ড হয়ে ঘেমে আসি ভাই, মানে ঘামাই আসি একদম লিটারেলি। সে এটা নিয়েও সন্দেহ করতে যে তুমি বাইরে থেকে কেন এভাবে এসে গোসল করতেছো, তুমি তো রাত্রিবেলা এভাবে 2টা বাজে গোসল করো না, ঠান্ডা পানি দিয়ে গোসল করো না, কেন গোসল করতেছো, কোথায় গেছিলা? বুঝতেই পারতেছেন বাকি কথাগুলো আমি না বলি, এই ধরনের মানে সন্দেহ। তো এইটা তারপর হচ্ছে কন্টিনিউয়াসলি যখন আমি মানে টেনশনে ছিলাম, সে আমাকে, আমি তাকে কিন্তু দেখা যাচ্ছে মানে যদি সহজ ভাষায় বলি জড়াই ধরেই ঘুমাইতাম, কিন্তু তার কথা হচ্ছে তুমি আমার সাথে থাকতেছো না কেন, বুঝতেই পারতেছেন ইন্টিমেসি কেন নাই। আমি বললাম যে আমার মানে শরীর ভালো না, মন মেজাজ ভালো না, এমন কিছু না, তুমি যেরকম ভাবতেছো অন্য কোথাও কেন কিছু কিছু না। আমি অনেকবার বুঝাই বলছি। তো এই বুঝাই বলার মাঝে মাঝে দেখা যাচ্ছে যখন কন্টিনিউসলি আমার একটা ভুলের কথা বলি, বড় একটা অপরাধ, যখন এই ভুলগুলো আমি করছি, যে তাকে আমি ক্লিয়ারলি না বলে মানে ঘুরাই পেঁচাই বলছে না না এমন কিছু না, তুমি ভুল বুঝতেছো, আমি তাকে ক্লিয়ারলি বলিনি। আমি কিন্তু সে কন্টিনিউসলি আমাকে সন্দেহ করে যাচ্ছে, একই কথা বারবার বলতেছে, তুমি বাইরে থেকে টায়ার্ড হয়ে আসছো, তুমি কি অন্য কারোর সাথে কোথাও অন্য কারো প্রেমে পড়ছো কিনা, তুমি আরেকটা বিয়ে করবা কিনা, এই ধরনের কন্টিনিউসলি কথা বলতে 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 আমার মানে ব্রেন মানে লিটারালি ভেজা ফ্রাই করে দিছে। একটা পর্যায়ে গিয়ে আমার খুব রাগ উঠছে, আমি একদিন তার গায়ে অনেক হাত তুলছি। মানে আমি মানে এটাই আমার অপরাধ এই সম্পর্কের মধ্যে, যে তার গায়ে আমি অনেক বাজেভাবে হাত তুলছি, গায়ে হাত তুলছি রাগের মাথায়। যে এইসব কথা আমি আর শুনতে চাই না, একদম চুপ মানে চুপ। সেকেন্ড টাইম আমি কোনোদিন শুনতে চাই না এই ধরনের কথা, যে তুমি আমাকে সন্দেহ করতেছো। এন্ড আমার কথা হচ্ছে ভাই, তোমার সাথে আমি 5টা মাস একসাথে ছিলাম ট্যুরে, তার আগ পর্যন্ত তুমি আমার 24 ঘন্টা আমার আপডেট জানো, কি করছি না করছি। 24/7 ট্যুরেও তুমি জানো আমি কি করতেছি। ট্যুর থেকে আসার পর ট্যুর থেকে আসার পর আমি যখন আসি ইমিডিয়েটলি এর পরও কিন্তু তার সাথে আমার কন্টিনিউয়াসলি থাকা। তো আমি আর পরকিয়া করবোটা কোথায়? এটা পরকিয়া করতে গেলে তো মানুষের টাইম লাগে, স্পেস লাগে, পরকিয়া করার সুযোগটা পাইছি কোথায়? আমি একটা মানুষকে যদি আমি ধরেন লেটস সে আমার এক ওয়াইফ আছে, আমি পরকিয়া করার জন্য আমার একটা মানুষ লাগবে, একটা মেয়ে লাগবে, তো আমি মেয়েটা পাবো কোথায়? 5টা মাস তুমি আমার সাথে 24টা ঘন্টা ট্যুরে, দেশে আসার পরে তুমি আমার সাথে, তা আমি পরকিয়া করে মানে কার কাছে যাব? আর আমার মতো একটা মানে দেখা যাচ্ছে মানে পাবলিক ফিগার, তোমাকে নিয়ে এত নিউজ হয়েছে, তোমাকে নিয়ে এত নিউজ হয়েছে, স্বাভাবিকভাবে আমি একটা পরকিয়া করতে গেলেও আমাকে সবাই চিনবে জানবে। আমি কিভাবে কোন সাহসে পরকিয়া করবো? একটা মেয়ের সাথে আমি গিয়ে প্রেম করবো, এটা কি হয়? আর এটা কি আমার ইসলামিক ভ্যালুজ এর মধ্যে আছে? আমি তোমাকে নিয়ে উমরা করছি, আল্লাহর ঘর দেখলাম, ঠিক আছে, সেখানে যাওয়ার পর মানে আমাদের নবীজির মানে মদিনার তার হিজরার পর যখন যে শহরে সে শেষ পর্যন্ত ছিলেন, নবীজির মসজিদে গেছি, আমাদের আল্লাহর ঘর দেখছি, কাবা শরীফ দেখলাম, উমরা করলাম, তুমি এটার পরও আমাকে সন্দেহ করতেছো? আচ্ছা ভালো কথা। কন্টিনিউসলি সন্দেহ করতে করতে যখন এই বিষয়গুলো হচ্ছে, তার সাথে আমি আমার রাগের মাথায় আমার অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যুস আছে, অস্বীকার করে লাভ নেই, আমি তার গায়ে হাত তুলছি একাধিকবার, খুব বাজেভাবে। বাজেভাবে তার মানে এই না যে দাগ হয়ে গেছে বা বা অথবা রক্ত বের হয়ে গেছে, এমন কিছু না,
কিন্তু আমি স্বাভাবিক, একটা ছেলে এবং মেয়ের শক্তির মধ্যে, পাওয়ারের মধ্যে তো স্বাভাবিক অনেক ডিফারেন্স থাকে। আমি একটা মারলে সে উড়ে যাবে, ব্যাপারটা তো এমনই, তাই না? আমার তো গায়ের জোর বেশি, সে মারা আর আমার মারার মধ্যে তো পার্থক্য আছে। তো আমার সিম্পল যেটা, সেটাও একটা মেয়ে হিসাবে অনেক বেশি। এনিওয়েজ, আচ্ছা, একজন কমেন্ট করতেছে, একজন গায়রত পুরুষ কখনোই তার ওয়াইফের বিষয়ে পাবলিক বলবে না, হাজার নিউজ হোক। আপনার বলা হচ্ছিল আপনার পার্সোনাল ইস্যু নিয়ে পাবলিক কথা। আচ্ছা, অ্যাশ আলী, মিসেস অ্যাশ আলী, আপনার কথা ঠিক আছে, আমি 2 বছর পর বলতেছি এই কথাগুলা। আপনার কোনো আইডিয়া নাই যে সে আমাকে নিয়ে কি কি পোস্ট করছে। সে আমার পাবলিক ইমেজ ধ্বংস করে দিছিল। তো একটা পুরুষের গায়রত আছে, তো একটা স্ত্রী যখন সে, তার আমি হাজবেন্ড ছিলাম, ওই মামলা মোকদ্দমা যখন চলছে, তখন সে আমাকে নিয়ে প্রচুর 2 বছর আগে মে মাসে পোস্ট করছে, যেগুলো নিয়ে আমি ডিবিতেও গেছি। ডিবি পর্যন্ত তাকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে সে পোস্ট ডিলিট করেনি, কারণ এটা আমার মনের বহিঃপ্রকাশ, আমি তো মিথ্যা কিছু লিখিনি, ঠিক আছে? তো সে যদি করতে পারে 2 বছর আগে, আমি তো অ্যাটলিস্ট মানে ডিভোর্সের পর এখন এসে বলতেছি, তাই না? কেন? কষ্টর কারণে বলতেছি, কারণ ভবিষ্যতে আমারও তো মুভ অন করতে হবে, তাই না? আমি যদি মুভ অন করতে হয়, আমার তো এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে। এবং আমার অনেক অডিয়েন্স জানে না যে আমাদের এখনো ডিভোর্স, আমি এখনো ট্যুরের ছবি পোস্ট করতেছি। তো অনেকে জানেন যে আমার এখনো সে ওয়াইফ, ঠিক আছে? তো এই মিসকনসেপশনটা দূর করার জন্য আজকে লাইভে আসা। তো এনিওয়েজ, মেইন ব্যাপার হচ্ছে, আমার অপরাধ কি ছিল? আমি তার গায়ে হাত তুলছি, আমার অপরাধ কি ছিল? আমি তাকে বুঝাই সুন্দর করে বলিনি। কিন্তু এগুলো আমি কিছুই করতাম না যদি সে আমার কাছে মিথ্যা না বলতো। তার একটা মিথ্যা ছিল কি, সে লুকাইছে যে সে আমার ফার্স্ট ওয়াইফের সাথে যোগাযোগ করছে। সে যদি এই কথাটা বলতো যে তোমার ফার্স্ট ওয়াইফের সাথে আমার যোগাযোগ হয়েছে, তোমার ফার্স্ট ওয়াইফ আমার ব্যাপারে অনেক কিছু বলছে, এই কথাটা বললেই কিন্তু আমি বুঝে যেতাম যে স্বাভাবিক, আমার ফার্স্ট ওয়াইফের স্বপ্ন ছিল যে 2টা বাচ্চা হয়ে গেছে যে ঘরে, সেও আমার সাথে ট্যুরে যেতে চাইতো। তাকে নিয়ে আমি মানে লিটারালি কক্সবাজার তারা কোথাও তেমন একটা ঘুরি নেই, হ্যাঁ, মানে চট্টগ্রামের বাইরে, বিভাগের বাইরে আমি তেমন কিছু কোথাও জানি, ঢাকা বা চট্টগ্রাম বিভাগের বাইরে। তো তার তো হিংসা কাজ করবে। সে দেখতেছে যে সে এখনো বিয়ে করতে পারে নাই, কিন্তু আমি বিয়ে করে দেশ বিদেশ ঘুরতেছি, নিউজ হচ্ছে, তার তো প্রচুর হিংসা করতেছে। তো এই হিংসার কারণে সে সংসার ভাঙার জন্য বা সংসার অশান্তি লাগানোর জন্য সে অনেক চেষ্টা করছে, অনেকভাবেই করছে। এবং শেষ বেশ আমার এক্স ওয়াইফ, যাকে বিয়ে করার একটা অন্যতম রিজন, মানে আমার যে বউ, যাকে আমি ট্রিপ করছি, তাকে বিয়ে করার 1 মাসের মাথায় বিয়ে করার একটা অন্যতম কারণ ছিল সে অনেক সহজ সরল এবং অনেক বোকা। তো এই সহজ সরলতার কারণেই কিন্তু আমি তাকে বিয়ে করছি, কারণ সে আমার সবকিছু মেনে নিছে, বুঝে গেছে, আমার সবকিছু মেনে সে আমার সাথে আগাইতে চাইছে। ওই সম্মানের জায়গা থেকে আমি তাকে সর্বোচ্চ, আমার সর্বোচ্চ একটা স্বামী হিসাবে যতটুকু দেওয়া যায় আমি সবকিছু দিছি, সর্বোচ্চ মর্যাদা দিছি, সর্বোচ্চ ভালোবাসা দিছি, সবকিছু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। কিন্তু সে ওইটার মর্যাদা রাখেনি যখন সে আমার কাছে মিথ্যা বলে বা গোপন করছে যে আমার ফার্স্ট ওয়াইফের সাথে তার যোগাযোগ হয়েছে। এই যোগাযোগের কারণেই আসলে মানে সমস্ত সমস্যাগুলো হয়েছে। যদি সে আমাকে বলতো যে তোমার ফার্স্ট ওয়াইফের সাথে আমার যোগাযোগ হয়েছে, তাহলে পুরো বিষয়গুলোকে আমি অন্যভাবে দেখতাম। সে যে কমপ্লেন গুলো করতেছে যে আমি পরকীয়া করতেছি, আমি সেটা ভেঙে তুলে ধরতাম তার কাছে। তো আমি এই জিনিসগুলো ভেঙে ধরতাম যে না, তুমি যেটা মনে করছো এটা ভুল কথা। আমার ফার্স্ট ওয়াইফ আমাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করার জন্য এই কথাগুলো বলছে বা ভুল ভাল বলছে, অনেক বাড়ায় বাড়ায় বলছে। এগুলো আমি বুঝাই বলতে পারতাম। আমি যে তার গায়ে হাত তুলছি, আমি জীবনও গায়ে হাত তুলতাম না যদি না আমি জানতে পারতাম যে সে আমার ফার্স্ট ওয়াইফের সাথে যোগাযোগ করছে বা যোগাযোগ হয়েছে। তখন আমি রাগটাকে কন্ট্রোল করে আমি ভালোবাসা আদর করে বুঝাতে পারতাম, কিন্তু সেই সুযোগ আমি পাইনি, কারণ আমি তো জানতামই না কি হচ্ছে। আমি মনে করছি কি ব্যাপার, মানে পাগলের মতো সে আমাকে অযথা সন্দেহ করতেছে। ইভেন একটা জিনিস কি হয়েছে, আমি মাঝখানে এই ঝগড়াঝাটির মাঝখানে আমি সিলেট গেছিলাম এপ্রিলের 27 তারিখ 2024-এ সিলেটে গেছি। 4 দিন 5 দিন পর আমি দেশে ঢাকা ব্যাক করছি। এখানে আমার সাথে আমার 2জন ট্যুর পার্টনার ছিল, একজন ভাই, 2জন ভাই ছিল, ঠিক আছে, একজন ফ্রেন্ড বলা যায়, ফ্রেন্ড ভাই, দুজনই আমার ফ্রেন্ডলি ভাই, একজন সিনিয়র, একজন অলমোস্ট সমবয়সী। তো 2জনকে বন্ধু হিসাবেই পরিচয় দিচ্ছি। তো আমার 2 বন্ধুকে নিয়ে আমি ট্যুরে গেছি। এই ট্যুরে যে গেছি, এই ট্যুরে সে তো বাসায়, সে আমার বাসায়, আমি রাগ করে চলে গেছি না বলে ট্যুরে। সে আমাকে টেক্সট করতেছে বাসায় কখন আসবা, তা আমি তো ট্যুরে, আমি দেখতেছি, আমি ইচ্ছা করে রাগের মাথায় বের হয়ে গেছি, আমি টেক্সট রিপ্লাই করতেছি না। পরে সে বুঝতে পারছে, আমার ফেসবুকে পোস্ট দেখে যে আমি ট্যুরে। তখন সে আমাকে লিখলো যে আমি আমার বাপের বাসায় যাচ্ছি, আমার বাবা মা অসুস্থ। সে আমার বাবা মার বাসায় না, তার বাবা মার উসিলা দিয়ে আমাকে টেক্সট করে সে বাসা থেকে বের হয়ে গেছে। কিন্তু সে বাসা থেকে বের হয়ে তার বাবা মাকে দেখতে যায়নি, সে গেছে হচ্ছে আমার আরেক বন্ধুর বাসায়। আমার আরেক বন্ধুর বাসায় গেছে, ফ্যামিলি বাসা যদিও, তার ওয়াইফের সাথে যোগাযোগ করছে এবং হচ্ছে বললো যে তোমার বাসায় আসতে চাই, আমি কিছু ব্যাপারে কথা বলতে চাই। মানে সে আমার বিচার আমার বন্ধুর কাছে বা আমার বন্ধুর বউয়ের কাছে দিতে গেছে।
সারা রাত আমার বাসা ছিল না, আমাকে না বলে গেছে, মিথ্যা বলে গেছে। সে গেছে হচ্ছে তার আমার ফ্রেন্ডের বাসায়, ফ্রেন্ডের কাছে শেয়ার করতেছে, কন্টিনিউসলি কথা শেয়ার করতে। এখন আমার ফ্রেন্ডের সাথে তখন ঝগড়া, আমার যে ফ্রেন্ডের বাসায় গেছে ওই ফ্রেন্ডের সাথে আমার ঝগড়া, তার বউয়ের কাছে গিয়ে বিচার দিচ্ছে, আমার বন্ধুর কাছে গিয়ে বিচার দিচ্ছে আমার নামে। তো আমার বন্ধুর সাথে ঝগড়া, আমার বন্ধুর সাথে ঝগড়া এলে সে আমার বদনাম করে। তো সে সরাসরি বলছে, তোমার জামাই এত খারাপ, তোমার জামাই খারাপ, পরকিয়া করে, এই করে সেই করে, তোমাকে মারে, ছেড়ে দাও ছেড়ে দাও। তো যখন এই কথা বলে যে ছেড়ে দাও ছেড়ে দাও, তখন আমার এক্স ওয়াইফ বলে তাহলে ইউরোপ। এবং এটা সিসিটিভি ক্যামেরা ফুটেজও আছে, আমার ফ্রেন্ডের বাসায় সিসিটিভি ক্যামেরা লাগানো, তো ভিডিও রেকর্ড হয়েছে এগুলো কথাগুলা। যখন বলে যে ছেড়ে দাও, তখন বলছে তাহলে ইউরোপ, ইউরোপ কেন যাবো? তাহলে বুঝতেছেন এখানে যে তার একটা ইউরোপের পোক ঢুকে গেছে, পোকা একটা মাথায় ঢুকে গেছে, তার ইউরোপ যেতেই হবে। আর যখন আমার ফ্রেন্ডরা, মানে স্বাভাবিক, আমার ফ্রেন্ড আমার সাথে ঝগড়া করুক আর যাই করুক, একটা মানুষের নামে কন্টিনিউ যদি বদনাম শুনেন, সে আমার নামে বিচার দিচ্ছে আমি খারাপ আমি খারাপ আমি খারাপ। তো আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ভাই বলছে তাহলে ছেড়ে দাও, এত খারাপ হলে ছেড়ে দাও, বলো তাহলে ইউরোপ। তো মানে খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার ঘটছে, এটা আমি যখন শুনছি আমি হাসতে হাসতে শেষ। তো ব্যাপারটা এমনই ঘটছে, সে আমাকে এখনো মিথ্যা কথা বলে সে আমার ফ্রেন্ডের বাসায় ছিল এক রাত, পরের দিন সকালে সে বাপের বাসায় চলে গেছে, এরপর আর সে বাসায় আসেনি। আমি যখন এই ঘটনাগুলো জানি, আমি বাসায় আসার পরে বাসার তালা চেঞ্জ করে ফেলছি, যে রাগের মাথায় যে সেই জন্য বাসায় আসতে না পারে। কারণ সে মিথ্যা বলতেছে যে সে বাসায় আছে কিন্তু সে বাসায় নেই। তখন আমি বাসায় এসে দেখলাম বাসায় নেই, কিন্তু সে আমার ফ্রেন্ডকে বলতেছে হ্যাঁ আমি তো বাসায়, কিন্তু তার বাসার আমার মানে তার বাপের বাসা আর আমার বাসার কিন্তু খুব বেশি দূরত্ব না, 3 কিলোমিটার, আসা যাওয়া করতে আধা ঘন্টাও লাগবে না। মিথ্যা বলতেছে, যখন মিথ্যা বলতেছে আমার তো মাথা খারাপ। এর মধ্যে আমি জানতে পারি সে আমার নামে একটা জিডি করছে। জিডি করছে গুলশান থানায়, আমার বাসা যেহেতু গুলশানে বা গুলশান থানার আন্ডারে পড়ছে, তো সে গুলশান থানায় গিয়ে আমার নামে জিডি করছে। জিডিতে অনেক কিছু লেখছে, যে আমি মারধর করছি, আমি হচ্ছে বিদেশ চলে যেতে পারি যে কোনো টাইম, যেহেতু আমি ইউরোপের ভিসা টিজার জন্য অ্যাপ্লাই করতেছি, যে কোনো টাইম বিদেশে চলে যেতে পারি। আমার একটা ইউকে ভিসা ছিল, সেই ইউকে ভিসা হচ্ছে কপি টপি এগুলো সহ সবকিছু থানায় জিডি করছে। তো থানার যে এসআই সামহাও কমান পড়ে গেছে বন্ধু বান্ধবদের মধ্যে। তো সবকিছুর মাঝে যেটা হয়েছে আমি জানতে পারছি 5 মে, এপ্রিলে আমি ট্যুরে গেছি। এপ্রিলে ট্যুর থেকে আসার পরে যখন মে মাস, ও হ্যাঁ মজার কথা, আমি যে সিলেট ট্যুরে গেছি সে সরাসরি অভিযোগ যে আমি নাকি মেয়ে নিয়ে গেছি। আমি ট্যুরে গেছি, তুমি আমার বন্ধুর পাশে কি থাকতেছো সেটা আমি জানি না, বলতেছো তোমার বাপের বাসায়, কিন্তু আমি নাকি সিলেটের আমার সাথে কোনো মেয়েকে নিয়ে গেছি। তো প্রথমে যখন বাইকের কথা উঠছে যে আমি বাইকে করে যেহেতু ট্যুর করি, তো বাইকে তো নিয়ে যাওয়া সম্ভব না, ট্যুরে গেছি নাকি আমি মেয়ে নিয়ে সিলেটে। তারপর যখন এটা প্রমাণ করতে পারতেছে না যে আমি পিছনে বসায় নিয়ে গেছি ট্যুরে, কারণ আমার সাথে আরো 2জন ছিল, তারা তো সাক্ষী, তখন কথা এভাবেই ঘুরে আসছে যে আমি নাকি ঢাকা থেকে একটা মেয়েকে সিলেটে ফ্লাই করাই, ফ্লাইটের টিকিট কেটে দিয়ে সিলেটে আনছি, ওই মেয়ের সাথে নাকি আমি অবৈধভাবে থাকছি। মানে এই ধরনের কথাগুলো শোনার পর কি আপনার কোনো মানুষের বা কোনো পুরুষের, কোনো জামাইয়ের কি মাথা ঠিক থাকবে? এমন অভিযোগ আমি নিতে পারিনি। তো এইসব অভিযোগ যখন আমার কানে আসছে যে সে বলতে যে আমি সিলেটে মেয়ে নিয়ে গেছি বা সিলেটে মেয়ের সাথে থাকছি, এই ধরনের কথা, এবং আমাদের বাইকার ভাই ব্রাদাররা মাশাআল্লাহ মানে আমাকে নিয়ে অনেকের অনেক হিংসা। যখন পাইছে যে মাজদাক চৌধুরী সেলিব্রিটি বাইকার, ঠিক আছে, অনেক লিজেন্ড হয়েছে, এখন ওকে ভরার সুযোগ পাইছি, সিলেটেরই অনেক বাইকাররা দেখা যাচ্ছে পোল্ট্রি মাছে, হ্যাঁ মেয়েকে নিয়ে দেখছি, মেয়ে নিয়ে আসছে, এই করছে সেই করছে, মানে কোনো প্রমাণ ছাড়া সে মানে ওরা হচ্ছে এই কথাগুলো বলছে। এবং আমার ওয়াইফ ওগুলার বেসিসে, যেহেতু বললাম আমার ওয়াইফ এক্স ওয়াইফ সহজ সরল ছিল খুবই, সে সবার কথা বিশ্বাস করছে যে যেটা বলছে। এবং আমার ওয়াইফ এটা বুঝতেছে না যে আমার প্রচুর শত্রু, আমার মানে অনেক শত্রু, এটা আমার ওয়াইফ জানে, জানার পরও সে রিয়েলাইজ করতে পারে না যে আমার শত্রুরা আমাকে ধ্বংস করার জন্য সবকিছু করতে পারবে, মিথ্যা বলতে পারবে, মানে কি না করতে পারবে, পারলে আল্লাহর কাছে দোয়া করবে, ঠিক আছে, যে আমার ধ্বংস যেন তারা দেখতে পারে নিজের চোখে। তো শত্রুতা আমি আসলে ওরকম কোনো শত্রুতা আমি নাই, অনেকের হিংসা, অনেকের সাথে আমি হয়তো বা ভুলবশতে খারাপ ব্যবহার করছি, আবার অনেকের হয়তো বা আমার কারণে সংসার ভাঙছে, আমি সত্য কথা বলে দিছি এই কারণে হইতে পারে, এটা অন্য টপিক, জাস্ট হয়তোবা এই কারণে হয়তোবা অনেকের আমার সাথে রাগ বা ধরেন যে অভিমান আমার প্রতি। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাইকারদের মধ্যে একটু হিংসা বেশি, আর বাঙালি জাতি না আমরা, কেউ ভালো করলে কেউ সহ্য করতে পারে না সেটা, আর কেউ ভালো করতেছে তাকে মানে টাইনা কেমনে নিচে নিয়ে আসবে এই চিন্তায় থাকে। এনিওয়েজ, তো কথা হচ্ছে সংক্ষেপে শেষ করার চেষ্টা করি আবার। যখন
মিথ্যা কথার এই ব্যাপারটা ছড়াইছে যে আমি সিলেটে মেয়ে নিয়ে গেছি, আমার তো মেজাজ খারাপ, দেশে আসছি, সরি ঢাকায় আসছি, ঢাকায় আসার পরে আমি বাসায় গেছি, বাসার তালা তুলা চেঞ্জ করছি, দেখলাম যে সে বাসায় নাই, এই সুযোগ আমি তালা চেঞ্জ করে ফেলছি। সে যখন জানতে পারছে যে আমি বাসায় আসছি বা বাসায় ঢাকায় আসি, তখন সে ঢাকায় ধাপ ধুপ করে আমার বাসায় দৌড় দিয়ে আসছে, দরজা পিটাচ্ছে, দরজা খোলার চেষ্টা করতেছে। আমি তো দরজা খুলি না, আমি বাসায় আছি, কিন্তু সে মনে করছে আমি বাসায় নাই। আমি বাসায় থাকা অবস্থায়ও বাসায় নাই এটাই বলছি। সে আমার এক বড় ভাইকে ফোন দিছে, বড় ভাইকে ফোন দিয়ে বলছে মাজদাকে প্লিজ আসতে বলেন, দরজা খুলতে বলেন, আমি বাসায় চলে আসছি, ভুল হয়ে গেছে আমার, এই সেই। কিন্তু এর মধ্যে সে কি করছে, আচ্ছা এর মধ্যে না, এর পরেই করছে। আমি রাগের মাথায়, যেহেতু সে মিথ্যা কথা বলছে, বাপ মার বাসায় কথা যাওয়ার কথা বলে বন্ধুর বাসায় গিয়ে বিচার করছে আমার নামে, এসব কারণে আমি তাকে আর বাসায় ঢুকতে দিইনি। সে আবার বাপের মানে আধা ঘন্টা ছিল, পরে সে আবার বাপ মার বাসায় চলে গেছে। এর পরের ঘটনা কি, সে আমার নামে মিথ্যা একটা জিডি করেন, যে আমি মানে মানে মামলা করার আগে যে একটা জিডি থাকলে যেরকম স্ট্রং হয়, ওই ভাষায় একটা জিডি করছে। তো ওই জিডি করার পর আমি যখন জিডিটা জানতে পারছি যে আমার নামে জিডি হয়েছে, আমি বুঝতে পারছি আমাকে যে আমি যখন গুলশান থানায় গিয়ে জিডিটা দেখি, সামহাও আমার কন্ট্যাক্ট আছে, আমার পরিচিতি আছে, গুলশান থানা থেকে আমাকে জানানো হয়েছে ভাই আপনার বউ তো আপনার নামে জিডি করছে। তো আমি তো দেখে আকাশ থেকে পড়ছে, আমি যে কথা বললাম, জিডি কপি দেখলাম, জিডির কপি ভাষা দেখার পরে আমাকে সরাসরি এসআই বলতেছে যে ভাই এই ধরনের জিডি মানে হচ্ছে আপনার নামে সামনে মামলা আসতে পারে, আপনি প্রস্তুত থাকেন। জিডির ভাষা স্পষ্ট যে এটা মামলায় যাইতে পারে বা মামলা করার চেষ্টা করতেছে। আমি আর দেরি করিনি, 5 মে আমার নামে মিথ্যা জিডি করে আমার এক্স ওয়াইফ। আমি ইমিডিয়েটলি 6 মেতে আমি তালাকের নোটিশ পাঠাই। কেন পাঠাইছি, আল্লাহ আমাকে বাঁচাইছে। সে কিন্তু তালাকের নোটিশ পায়নি 6 তারিখে, কারণ তালাকের নোটিশ তো ডাকের মাধ্যমে যেতে সময় লাগে। আমি বলিও নেই যে আমি তোমাকে তালাক দিছি। 8 মেতে সে আমার নামে মিথ্যা যৌতুক মামলা করে, যে 20 লক্ষ টাকা নাকি আমি চাইছি মারধর করে তার কাছে। তো বুঝতেছেন তো, ওই 20 লক্ষ টাকা যেটা আমি বলছি তোমার বাপের কাছ থেকে নাও, ওটাকে সে ঘুরাই দিছে, কথাটাকে ঘুরাইয়া যৌতুকে নিয়ে আসছে। আরে ভাই তোমার পিছনে 12-15 লাখ টাকা তো আমি ট্যুরে খরচ করছি, 20 লাখ টাকা আমি কেন চাবো যৌতুক? আমার যদি যৌতুক নেওয়ার ইচ্ছা থাকে, কথার কথা, আমি যৌতুক চাবো 50 লাখ, 1 কোটি, 2 কোটি। 20 লাখ টাকা আমি যৌতুক কেন চাবো? 20 লাখ টাকা আমি খরচই করে ফেলছি, ট্যুরে খরচ করছি, দেশে আইসা টিভি, ফ্রিজ, এসি, ওভেন এগুলো কিনে, বাসা ভাড়া, এখানে তো আবার 20 লাখ টাকা গেছে। কিন্তু আমি যা টাকা খরচ করছি, মানুষকে ওই টাকা যৌতুক চাই কখনো? কমন সেন্সের কথা বলতেছি, যৌতুক চাইলে তো বেশি চাবে, যেন হাতে প্রফিট থাকে। তো 20 লাখ টাকা কেন বলছো? আচ্ছা জায়গাটা আমি মানে মজা করে বলতেছি, আমার বন্ধুরা আমাকে মানে চেতাইতো যে যৌতুক করছে, এটা তোর, এটা বলছে এটা তোমার ক্লাসের সাথে যায় না, 20 লাখ টাকা কেন, আরো বেশি করতো। তা আমি হাসতাম যে ভাই পাগল হয়ে গেছে। কিছুটা সত্য তো মানে একটা মিথ্যা মামলা সাজাইলেও কিছুটা সত্য তো রাখতে হয়। তো সত্যটা কি ছিল, ওই 20 লাখ টাকা যেহেতু আমি বলছিলাম যে 15-20 লাখ টাকা তোমার বাপের কাছ থেকে নাও, তাহলে ইউরোপ যাব, ওই কথাটাকে মানে রাখার জন্য ব্যালেন্সে, এই জন্য 20 লাখ টাকাই করছে, বুঝতে পারছি আমি। যাই হোক, এনিওয়েজ কথা হচ্ছে মিথ্যা মামলা করছে। নট অনলি দ্যাট, এবার আসি একটু পলিটিক্যাল ব্যাপার। তার বাবা হচ্ছে লয়ার এবং হচ্ছে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। তো সেই বীর মুক্তিযোদ্ধা মানে পিতার নাম বীর মুক্তিযোদ্ধা অমুক, এই মুক্তিযোদ্ধার পাওয়ার দিয়ে এবং হচ্ছে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স দিয়ে যৌতুক মামলা করছে, এবং একই দিনে যেদিন মামলা করছে ওই দিনই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করাইছে। তো এটার মানে ভালো তদবির না থাকলে এই জিনিসটা কখনো হয় না। মানে যৌতুক মামলা খুবই সিম্পল, এটা হইলে কোর্ট ম্যাজিস্ট্রেট আগে নিবে, মামলা অ্যাকসেপ্ট করবে, তারপরে সমন জারি করবে, কোর্টে ডাকবে, শুনবে, তারপর একটা সিদ্ধান্তে গিয়ে হয়তোবা অ্যারেস্ট ওয়ারেন্ট দিবে। যেই দিন হচ্ছে মামলা হয় 8 তারিখ, অনেকে বলতেছে আমার ঝামেলা আছে, ঠিক আছে আমার ঝামেলা আছে, কোনো সমস্যা নেই, স্বাভাবিক। আমি অনেক কথা তো বলে ফেলতেছি না, আমি যদি লুকাই লুকাই গোপন করে কথা বলতাম তাহলে আমার ঝামেলা থাকতো না। আমার যেহেতু অনেক দোষ স্বীকার করছে, ভুল স্বীকার করছে, আমার ঝামেলা থাকবে, এটাই স্বাভাবিক। এবং ঝামেলা তো আছে, ভুল তো আমারও আছে, আমি তো মানুষ, তাই না? ভুল তো হবেই। তো যেদিন আমার ভাগ্যক্রমে যেরকম হচ্ছে, আমি 5 মেতে যখন সে জিডি করে, যেটা আমি যেভাবে জানতে পারছি আমার কন্ট্যাক্টস এর মাধ্যমে, থানায় যেহেতু ছিল মানুষজন আমাকে জানাইছে, একইভাবে মানে এটা আমি লাকি, আই ফিল প্রাউড অ্যান্ড আলহামদুলিল্লাহ, অল প্রেজ টু আল্লাহ। কিভাবে যেন 8 তারিখে মামলা হয়, 8 তারিখেই পেশকার, কোর্টের যে পেশকার, এটাকে কি যেন, সিএমএম, কোর্টের যে পেশকার, সে আমার ফ্যান ফলোয়ার সম্ভবত, আমার ফোন নাম্বার যেহেতু ছিল আরজির মধ্যে, সে আমার ফ্যান ফলোয়ার। সে আমাকে ফোন করে বলতেছে ভাই আপনার লাখ টাকা উপকার করতেছে, আপনাকে আমি চিনি,
আপনি আজকে বাসা থাকেন না। আমি অবাক হইলাম, কি ব্যাপার, কি বলে এইসব? আমি তখন ঘুমাচ্ছি দুপুর 3টা 4টার দিকে। তো তো যাই হোক, আমি আকাশ থেকে পড়ছি, পরে দেখা যাচ্ছে আমি ফোনটা সে রেখে দিছে শর্ট। পরে বলছে ভাই আমি কোর্টে আছি, পরে কথা বলো, কোর্ট চলতেছে কোর্ট চলতেছে। তা আমার তো আইডিয়া নেই কোর্ট চলতেছে কি বলতেছে না বলতেছে। ট্রু কলারে দেখি তার নাম দিয়ে আহ, তো সে হচ্ছে ট্রু কলার নাম যখন দেখছি, আমি নাম দেখার পর আমি শিওর হলাম যে হ্যাঁ এটা কোর্ট বিলিং থেকে। পরে আমি সামহাও আমার লয়ার ফ্রেন্ডদেরকে মাধ্যমে আপডেট নেওয়ার চেষ্টা করছি, দেখো তো একটু মামলা হয়েছে কিনা আমার নামে কোনো। তা আমার এরিয়া বা আমার থানা দিয়ে সার্চ করে মামলা আরজি খুঁজে পেয়েছে। তো মামলার আরজি দেখে আমি আকাশ থেকে পড়ছি, লিটারালি আমি আকাশ থেকে পড়ছি যে কিভাবে সম্ভব এভাবে আমার নামে এত মিথ্যা কথা। আমি নাকি মানে কি যেন বলে এটাকে, ড্রাগ অ্যাডিক্ট, ঠিক আছে, বাংলায় কি যেন একটা ওয়ার্ড আছে আমার মনে নেই। মানে আমি হচ্ছে মানে ড্রাগস করি আর কি, ঠিক আছে। এনিওয়েজ কিছু একটা লিখছিলাম, আমার মনে পড়ছে না, শব্দটা মনে পড়তেছে না। আমি ড্রাগস করি, আমি বউ পিটাইছি। শুধু তাই না, আমার বাপ মা সহ, আমি বাপ মা সহ নাকি আমার বাপও নাকি পিটাইছে। আমার মার সাথে আমার এক্স ওয়াইফের জীবনে দেখাই হয়নি। লিটারেলি আমার মায়ের সাথে আমার এক্স ওয়াইফের কোনোদিন দেখাই হয় নাই। মামলার আর্জির মধ্যে লেখা যে বাবা মা দুইজন নাকি তার বাসায় গিয়ে, মানে আমার আব্বু আম্মু, আমি আমার শ্বশুর শাশুড়ির বাসায় গিয়ে যৌতুক চাইছি, এবং যৌতুক যখন দিতে নারাজ হয়েছে তখন ডিভোর্সের হুমকি দিছে, এবং হচ্ছে বউকে পিটাইছে, আমিও পিটাইছি, আমার বাপেও পিটাইছে, আমার মানে আমার মায়েও পিটাইছে। আরজির ভাষা শুনে আমি মানে আকাশ থেকে পড়ছি। যদিও এগুলো কপি পেস্ট ভাষা, কিন্তু আরজিতে কপি পেস্ট লয়ার যাই লিখুক না কেন, যে বাদী সে তো দেখবে যে কি লিখছে না লিখছে লয়ার, ঠিক আছে। তো সে লেখে যেহেতু অ্যাপ্রুভ করছে, তার মানে হচ্ছে সে মিথ্যার সাথেই আছে। তো এখানে তো আর কোনো কথা নেই, আমি লয়ারকে দোষ দিব না, লয়ার তো লিখবে অনেক কিছু কেসটাকে স্ট্রং করার জন্য। নট অনলি দ্যাট, আপনারা হয়তো জানেন আমার নামে শুধু যৌতুক না, আমার নামে অ্যাকচুয়ালি চেষ্টা করছিল নারী ও শিশু নির্যাতন আইনের, দেখা যাচ্ছে নারী নির্যাতন মামলাও করতে চাইছিল, সেটা পারিনি। কারণ কি, এখন নারী নির্যাতন একটু স্ট্রিক্ট করছে, এখন নারী নির্যাতন মামলা যদি কেউ করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে যখন মারধর করে, ধরেন আমি আজকে মারধর করছি, ইমিডিয়েটলি হচ্ছে পুলিশকে ইনফর্ম করে সরকারি যে কোনো হসপিটাল থেকে রিপোর্ট নিয়ে আসতে হবে, যে ফিজিক্যাল অ্যাসল্টের রিপোর্ট। তো সে কি করছে, আমি মারছি, আমি তো প্রথমে বলছি আমার গায়ে হাত তুলছি কয়েকবার। তো এই গায়ে হাত যে তুলছি সেটার সে ব্যাক ডেটে রিপোর্ট বের করছে। মুগদা হসপিটাল আছে না আপনার বাসাবোর পরে, মুগদা হসপিটাল থেকে সে, তার বাসা রামপুরা, আমার বাসা গুলশান, সুবস্ত নজর ভ্যালি। তো সে মুগদা হসপিটালে গিয়ে ব্যাক ডেটে গিয়ে রিপোর্ট বের করছে যে ফিজিক্যাল অ্যাসল্ট। চেষ্টা করছে এটা দিয়ে মামলা করার, কিন্তু ম্যাজিস্ট্রেট মামলা অ্যাকসেপ্ট করেনি, মানে নারী নির্যাতন মামলা অ্যাকসেপ্ট করেনি। করছে কি, যৌতুক মামলা অ্যাকসেপ্ট করছে। তো যৌতুক মামলা অ্যাকসেপ্ট করছে, যৌতুক মামলার তো আর কি বলবো, আমি তো আমারকে যখন পেশকার ফোন করে বলছে ভাই আজকে আপনি বাসার বাইরে থাকেন, আমি তো আকাশ থেকে পড়ছি। আর যখন আমি আরজি বের করছি মাথা ঘুরে গেছে, যে আমি কল্পনাতেও কোনোদিন স্বপ্নেও ভাবি নাই যে আমার বউ আমাকে মানে মিথ্যা বলে সে আমার নামে মামলা করবে। নট অনলি দ্যাট, আরো কথা বলি, সে তো বাসায় ঢুকতে পারিনি, আমি তো বাসার তালা চেঞ্জ করে দিয়েছিলাম। তো যেদিন মামলা হয় তাকে আমি ওদিন ফোন করি যে তুমি কি আমার নামে, বা তুমি কি, আমি বলছি তুমি কোথায়, রাগের মাথায় আমি ফোন দিয়েছি, কোথায় আছো, বলছে বাসায়। আমি বলছি তুমি কি পুরান ঢাকার দিকে বা ওইদিকে কোথাও গেছিলা, কোর্ট বিল্ডিং এর দিকে কোথাও গেছিলা? সে বলছে না তো, আমি তো যাইনি। তো একজন লেখছে মেয়েদের গায়ে হাত তোলা খুব খারাপ কাজ। ভাই আমি জানি মেয়েদের হাত, মেয়ে মানুষের সাথে কিসের রাখ ভাই, গায়ে হাত তোলা খুবই খারাপ কাজ, আমি অন্যায় একাধিকবার করছি এবং এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু যে কাজগুলো হচ্ছিল আমার সাথে, আমি আমার রাগ ধরে রাখতে পারিনি এবং আমি দুঃখিত, আমার অপরাধ তো আমি স্বীকার করছি, আমি তো অস্বীকার করতে পারতাম চাইলে, আমি স্বীকার করছি। এনিওয়েজ, এখন কথা হচ্ছে, সরি কমেন্ট বারবার চোখে পড়তেছে, যাই হোক। তো আমি তাকে ফোন করছি, ফোন করে জিজ্ঞাসা করলাম যে তুমি কি কোর্ট বিল্ডিং গেছিলা বা কোথাও কি গেছিলা, বা এমন কোনো কাজ করতেছো যেটাতে আমি কষ্ট পাবো? না তো, আমি তো যাইনি, আমি তো আমার আব্বুকে নিয়ে হসপিটাল গেছিলাম, পিজি হসপিটাল, সম্ভবত পিজিতে তার বাবাকে দেখাইতে, আমি তো পিজি হসপিটাল গেছিলাম শাহবাগ। আমি সত্যি যাও না? না সত্যি যাইনি।
আমি তো যাই হোক, মিথ্যা মেয়েদের কমন জিনিস ভাই, মেয়েদের বিশ্বাস করেন ভাই, আমার এক্সপিরিয়েন্স, আমি যত মেয়ে দেখছি একদম মানে কসম বলতেছি, মেয়েদের মিথ্যা কথা বলা আপনি ধরতে পারবেন না। কারণ কি জানেন, তারা এমন ভাবে মিথ্যা কথা বলবে, বাপ দাদা 14 গোষ্ঠীর কসম কাটবে, কোরআন ধরে কোরআনের কসম কাটবে, আমি নিজে এগুলো দেখে আসছি। এমন ভাবে কসম কাটবে যতক্ষণ পর্যন্ত আপনি এভাবে প্রমাণ দিবেন, এই যে দেখো তুমি এটা এটা করছো, অতক্ষণ পর্যন্ত স্বীকার করবে না। মানে আপনি যদি এমন করে না দেখান চোখে যে দেখো তুমি এটা এটা করছো, যে আমার কাছে প্রমাণ আছে, ততক্ষণ পর্যন্ত স্বীকার করবে না। তো আমার কাছে তো প্রমাণ নেই তখন পর্যন্ত। যাই হোক, তো আমি তাকে জিজ্ঞেস করছি তুমি কি এমন কোনো কাজ করছো যাতে আমি কষ্ট পাবো? সে বলছে না করেনি। বলছে কোর্ট বিল্ডিং গেছে? না যায়নি। কিন্তু সে গেছে, তার বাপও গেছে, আর নাহলে তো মামলা হয় না। এনিওয়েজ, তো পরে যেটা হলো, আমাকে সে বিকালে আবার ফোন করে, বিকালে ফোন করে বলে মাজদাক, আমার আইফোনের চার্জার তোমার বাসায়, তো ওটা একটু নিয়ে আসো, আমি তো ওটা নিতে ভুলে গেছি, ওটা আমাকে দিয়ে যাও। মানে মজার কথা দেখেন, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, ঠিক আছে? আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু, আমি জানি পুলিশ ছিল যে কোনো টাইম আমাকে মামলা, মানে এই মামলার কারণে আমাকে ধরতে পারে, অ্যারেস্ট করতে পারে। সে আমাকে বাসার সামনে ডাকতেছে চার্জার নিয়ে আসার জন্য, কেবল নিয়ে আসার জন্য আইফোনের। তা আমি মনে মনে চিন্তা করতেছি, আমার এক্স ওয়াইফকে আমি বিয়ে করছি, সে এত সহজ সরল বলে, বোকা শোকা বলে, কিন্তু সে কি আমারও বোকাচোদা মনে করছে যে আমার এসে বলবে চার্জার নিয়ে আসতে, আমি চার্জার নিয়ে তার বাসার সামনে হাজির হব, আর সে পুলিশ সেট আপ করে রাখবে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আমি তার বাসায় রাতে থাকিনি, আমি চলে গেছি তখন ট্যুরে। ট্যুরে বলতে আমি রাঙামাটি চলে গেছি, ঠিক আছে, ভয়ে ছিলাম। ট্যুরে রাঙামাটি চলে গেছে, এবং হচ্ছে আমি লয়ার খুঁজতেছি। এখন মজার কথা দেখেন, আমি 7 জন লয়ারের সাথে কথা বলছি, 7 জন লয়ার আমাকে একটাই কথা বলে, ভাই যেহেতু অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে আপনার নামে, আপনার এখন আপোষে জামিন নিতে হবে। আমি বলছি হোয়াট আপোষ? আমি ডিভোর্সও দিতেছি, ডিভোর্স দিয়ে দিছি। কথা হ্যাঁ ডিভোর্স দিচ্ছেন, এটা ভালো কথা, ডিভোর্সের পর যৌতুক মামলার গ্রহণযোগ্যতা একটু কম থাকে, কিন্তু ভাই জানেন তো বাংলাদেশে তো আইন মেয়েদের পক্ষে, তো আপনার আসলে কোনোভাবেই মানে জামিন আপোষ ছাড়া সম্ভব না, অথবা ম্যাজিস্ট্রেট কন্ট্রাক্ট করতে হবে, ম্যাজিস্ট্রেটের সাথে কন্ট্রাক্টে যেতে হবে আমার জামিন নেওয়ার জন্য। আমি তো ভাই ঘুষ খাওয়ানোর মানুষ না, আমি আমার লাইফে কোনোদিন কাউকে ঘুষ খাওয়াইনি, ঠিক আছে? তো অ্যাটলিস্ট আমার নিজের কোনো কাজ আমি করিনি, মানুষের কাজ হয়তো বা করতে পারি সেটা। আমি মানে আমি আমার বাইকের ড্রাইভিং লাইসেন্স হচ্ছে নিজে সরকারি টাকা জমা দিয়ে পরীক্ষা দিয়ে করছি। সো আমি কোনোদিন মানে এসব কাজ, মানে ওই যে ঘুষ টুস বা স্পিড মানি দেওয়ার পক্ষে না। আমার কোনো কাজে, ব্যক্তিগত কোনো কাজে, মানুষের কাজে হেল্প করার জন্য বা আমি কোনো ভাবে রিলেটেড, তখন সেটা করছি, বাট আমি নর্মালি ঘুষের পক্ষে না। তো ম্যাজিস্ট্রেট কন্ট্রাক্টে যাওয়ার তো প্রশ্নই আসে না, আর আপোষে জামিন তো প্রশ্নই আসে না, বিকজ এটা আমার ইগোতে লাগতেছে, আমি আপোষ কি করব? তো এই ক্ষেত্রে যেটা হয়, আপোষে যেটা হয় কি জানেন, আমি রাজি হলাম যে আমি আপোষে জামিন নিতে রাজি, তো তাহলে কি হয়, দোনো পাশের লয়ার, আমার লয়ার এবং হচ্ছে বাদীর লয়ার, আমার ওয়াইফের সাইডের লয়ার, ওরা হচ্ছে বসবে, ওরা হচ্ছে সমঝোতা করবে যে ঠিক আছে, আমরা মানে বাদীর পক্ষ থেকে মানে জামিন করার জন্য একটা মঞ্জুরি নিচ্ছে বা অ্যাপ্রুভাল নিচ্ছে, মাঝখানে কি করতে হবে, আপোষের জন্য 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা একটা অ্যামাউন্ট দিতে হবে। মানে আমার কাছ থেকে টাকা দাবি করবে যে এত কিছু যেহেতু হয়েছে, মানহানি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। কাবিন তো আমার ফুল পেড করা, বাই দ্য ওয়ে কাবিন আমার ফুল পেড করা ছিল। সো কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে, আচ্ছা আমি যে অনলাইনে কনফেস করতেছি, আমি গায়ে হাত তুলছি, সে করুক ভাই, নারী নির্যাতন মামলা করুক, করুক, আই ডোন্ট কেয়ার না, 2 বছর পর যদি করতে পারে করুক, তাহলে আমিও আমার শাস্তির মানে আমি পাপের শাস্তি তাহলে ভোগ করবো, কোনো সমস্যা নেই। এনিওয়েজ, সত্য কথা স্বীকার করতে আমার গায়ে লাগতেছে না, করিনি আগে, এটাই আমার ভুল ছিল। আমি 2 বছর পর এসে যখন বলতেছি, এটাই আমার ভুল হয়ে গেছে। যাই হোক, আগে করলে আরো ভালো হইতো, কোনো কারণে এখন করতেছি, মনের ভিতরে আমার অবস্থানটা কি সেটা আমি জানি, এই জন্য আমি এখন করতেছি। তো যাই হোক, আবার গল্পে ফিরে আসি। তো 6-7 জন লয়ারের সাথে কথা বলছে, সবাই বলতেছে জামিন আপনার আপোষে নিতে হবে, আপোষে জামিন নেওয়া ছাড়া অপশন নেই। তা আমি তো আপোষে জামিন নিব না, আপোষ করার কোনো প্রশ্নই আসে না, আমার নামে মিথ্যা মামলা করবে, আমি আপোষ কি করবো ভাই? আপোষ মানে হচ্ছে সমঝোতা, আমি সমঝোতার তো কোনো কারণ নেই। সে বলতেছে আমি যৌতুক নিছি, আমি যদি আপোষ যাই তার মানে হ্যাঁ আমি স্বীকার করতেছি আমি যৌতুক নিছি বা যৌতুক চাইছি, প্রশ্নই আসে না, আমি তো যৌতুক চাইনি ভাই, ইম্পসিবল। তো আমি কেন আপোষ করবো? এরকম এমন করতে 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 পরে একটা লয়ার আমি পাইছি, হু হ্যাপেন্স টু বি অলসো ফ্রেন্ড, পরে জানতে পারছি যে বন্ধুর তালিকায় সে পড়ে। সে আমাকে পরবর্তীতে বলছে যে ভাই, যে কেস আসলে ট্রেডিশনাল ওয়েতে যদি আপনি কেস ফাইট করতে চান, তো ট্রেডিশনাল ওয়েতে যদি আপনি ফাইট করতে চান, তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার আপোষে যাওয়া লাগতে পারে। কিন্তু আপনি যদি
স্ট্রং থাকেন আপনার জায়গায় এবং আপনার যে প্রোফাইল এটা যদি তুলে ধরা যায় ম্যাজিস্ট্রেটের কাছে, কোর্টে, তাহলে অবশ্যই আপনি মেরিটের বেসে জামিন পাবেন। তো যেহেতু আমার এখন অ্যারেস্ট ওয়ারেন্ট চলে আসছে, তার মানে হচ্ছে আমার কোর্টে সারেন্ডার করতে হবে। তা আমার কথা হচ্ছে আমি এখন সারেন্ডার করলে তো আমাকে আগে জেলে থাকতে হবে, এক রাত হলেও জেলে থাকতে হবে, তারপরে বেরো। আমার কথা আমি জেলে থাকবোই না। যদিও একটা মানে মনের কথা শেয়ার করি, একটা পুরুষ হিসাবে আমার খুব শখ ছিল যে আমি জীবনে সবকিছু ভোগ করব বা একটা এক্সপিরিয়েন্স নেব। জেলে যাওয়ার আমার খুব শখ ছিল, কোন একটা কারণে অপরাধে আমি জেলে যাব, কিন্তু মিথ্যা অপবাদে তো আমি জেলে যেতে রাজি না। তো এই কারণে আমি কোনোভাবে জেলে যাইতে চাচ্ছিলাম না এক রাতের জন্য, যেহেতু আমার নামে অলরেডি রেস্টুরেন্ট চলে আসছে, কোর্টে প্রডিউস করতে হলে জেলে যেতেই হবে, আমার এক রাত থাকতে হবে। তো আমি সেটা রাজি না। আমার কথা হচ্ছে আমি লয়ারকে বলছি ভাই আমি জেলে যাবো না, নো ম্যাটার হোয়াট, আপনি যাই মন চাই করেন, জেলে যাওয়া যাবে না। তখন সে আমাকে বলছে আপনি হাইকোর্টে আবেদন করেন, বা আপনার জন্য আমি হাইকোর্টে আবেদন করব। কিসের আবেদন? সেটা হচ্ছে অ্যান্টিসিপেটরি বেল, সেটাকে বলে আগাম জামিন। তো আমি আগাম জামিনের জন্য পরে অ্যাপ্লাই করি, যেটা নর্মালি আমার উকিল বলতেছিল এটা একটু একটু কিছুটা হাই প্রোফাইল কাজ, এটা মানে যাদের প্রোফাইল ভালো, ভালো বিজনেসম্যান বা সেলিব্রিটি, তারা হচ্ছে এই জিনিসের জন্য অ্যাপ্লাই করতে পারে আগাম জামিনের জন্য। তো এই আগাম জামিনের জন্য আমাকে অ্যাপ্লাই করতে বলছে, বললো যে চেষ্টা করবে আগাম জামিন নিয়ে দেওয়ার। লাকিলি আমার আগাম জামিন অ্যাপ্রুভ হয়েছে 6 সপ্তাহের জন্য। আমি 6 সপ্তাহ চিল। বিশ্বাস করুন, এই 6টা সপ্তাহ আমার এক্স ওয়াইফ এবং তার বোন প্রতিদিন থানায় যেত, ভাটারা থানায় যেত। মামলা যেহেতু ভাটারা থানায় করছে, কেন করছে? কারণ হচ্ছে আমার পার্মানেন্ট মানে আমার যে প্রেজেন্ট অ্যাড্রেস পাসপোর্ট অনুযায়ী সেটা ভাটারা থানা, আমার ফ্যামিলির অ্যাড্রেস ভাটারা থানায় দেওয়া। জিডি করছে গুলশান থানায়, মামলা করার সময় ভাটারা থানা করছে দিস অ্যাড্রেস। তো প্রতিটা দিন ভাটারা থানায় গিয়ে যে এসআই আছে আমার মামলা যে ফাইট করতে, মানে আমার মামলার সাইডে যে এসআই, হ্যাঁ এটাকে কি যেন বলে, তদন্ত এসআই বা যাই হোক, মেবি হচ্ছে একটা কিছু বলে আর কি তার সাইড থেকে, ওই এসআইডে গিয়া প্রতিদিন পেন দিত যে ভাই ওকে ধরতেছেন না কেন, ওকে ধরতেছেন না কেন, ওকে ধরতেছেন না কেন, ওরে ধরেন, ও তো বাসায় আছে, ওকে ধরেন। এসআই বলে যে ভাই আমরা নিজের সুযোগ সুবিধা মতো করবো, সমস্যা নেই। এর মধ্যে যে এসআই আছে, যে তার সে আমাকে ফোন দিছে একদিন, ফোন দিয়ে সে আমার সাথে কথা বললো যে ভাই আপনার নামে অভিযোগ আছে। আমি বলছি ভাই আমার নামে তো অভিযোগ থাকার কথা না, আমার নামে মামলা থাকার কথা। আমিও প্রাউডলি বলতেছি, আমি তো জানি আমি আগাম জামিন আছে, আমাকে ধরতে পারবে না, আমার নামে তো মামলা আছে, অভিযোগ তো নাই। কই না, এত কিছু বলতে আপনারা দেখা করেন। তা আমার কাছে কেন খটকা লাগলো, দেখা করবো, ইনভেস্টিগেশন অফিসার, আইও, রাইট, এক্স্যাক্টলি আইও। তো যে আইও সে আমাকে বারবার ফোন দেয়, আমি বিরক্ত হয়ে গেছি। আমি পরে আর কে এসআই কে দিয়ে ওই আইওকে বললাম যে আমি ওরে আমাকে ফোন দিতে মানা করেন, পরিচিত একটা এসআই কে দিয়ে তাকে ফোন দিছে। পরে সামহাও সে থামছে, কিন্তু তার ইগোতে লাগছে, যে আইও আছে তার ইগোতে লাগছে যে আমি তার সাথে দেখা না করে আমি হচ্ছে আরেকজনকে দিয়ে ফোন করাই তাকে নিষেধ করছে আমাকে ফোন করার জন্য। তো আইওর ইগোতে লাগছে, এটাকে নোট করে রাখেন। এদিক দিয়ে আমার এক্স ওয়াইফ এবং তার বোন প্রতিদিন গিয়ে খালি বলে যে ধরেন ধরেন ধরেন, ঠিক আছে। আর আমি কি, সে আমার নামে যে পোস্ট করছে আমি ডিবিতে গিয়ে কমপ্লেন করছি, ডিবি থেকে মহিলা ফোন দেয়, আসতে বলে সে যায় না, পোস্ট ডিলিট করতে হলে ডিলিট করে না। আসলে মেয়েদের প্রতি আইন খুবই উইক, এটা বুঝতে পারছি, এবং হচ্ছে পোস্ট ডিলিট করে না। ডিবিতে যাওয়ার পরও, অভিযোগ দেওয়ার পরও পোস্ট ডিলিট করেনি সে আমার নামে। যেগুলো পোস্ট করছে অনেক বাজেভাবে যে পোস্ট করছে, অনেক বাজেভাবে, অনেক ইন্টারনাল কথা লিখছে, কিছু সত্য, বেশিরভাগ মিথ্যা, সত্যর সাথে মিথ্যা মিশাই লিখছে। তো অনেক মানুষ অনেক সিম্পাথি দিছে, আমার কাছের ভাই ব্রাদার বন্ধুরা, মানে আমি 50% মানুষদেরকে আনফ্রেন্ড করে দিছি জাস্ট বিকজ ওই পোস্টে রিয়াক্ট করছে। আমার কথা হচ্ছে তুই আমার বন্ধু, তুই আমার ভাই ব্রাদার, তুই আমার ব্যাপারে আমার এক্স ওয়াইফকে, আমার ওয়াইফকে তুই চিনছিস আমার থ্রুতে, তুই তার মানে তার পোস্টে গিয়ে সিম্পাথি দেখাইতেছ, স্যাড রিয়াক্ট দিচ্ছ, ওখানে গিয়ে এমনটা তো আশা করি নাই ভাইয়া, এমন তো জানতাম না। তুই কি আমাকে একবার জিজ্ঞাসা করতে পারলি না যে ভাই আসলে ঘটনা কি? যারা যারা রিয়াক্ট করছে আমি সবাইকে আনফ্রেন্ড করছি, কোনো কথা নেই, নো মার্সি। অনেক ভালো ভালো বন্ধু বান্ধবদেরকে আমি আনফ্রেন্ড করে দিছি, পরে আবার অনেকের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়েছে, অ্যাডও করছি, হোয়াট এভার। তো সেই যে স্ট্যাটাস গুলো দিত সেগুলোর কোনো ফ্যাক্টর নেই, আমি পোস্ট শেয়ার করতাম, মিম শেয়ার করতাম, ওই মিম গুলার জন্য সে আবার গিয়ে এসআরে বলতো যে ও আমার নামে মিম শেয়ার করতেছে, উল্টা পাল্টা নাম লিখতাম না আমি, কিন্তু মিম শেয়ার করতাম। তো মিম গুলার কারণে আমাকে এসআই ফোন দিত যে ভাই আপনি ডিলিট করেন। আমি ডিলিট করবো, সে তো ডিলিট করতেছে না, ভাই বাদ দেন, আপনি ঝামেলা করেন না। তা আমি পরে পোস্ট দেওয়া মানে আমি আর পোস্ট শেয়ার করা বন্ধ করে দিচ্ছি। আমি কিন্তু ডিরেক্টলি কোনোদিন আমার ওয়ালে কোনো কিছু ওই ঘটনা নিয়ে কিছু শেয়ার করিনি, আমি জাস্ট মজা নিতাম, কারণ আমি তো জানি আমি 6 সপ্তাহে, মানে 6 সপ্তাহ আগাম জামিন আছে, আমাকে ধরতে পারবে না। এনিওয়েজ, তো পরে যেটা হলো, পরে হচ্ছে ওই যে আইওর তো ইগোতে লাগছে, 6 সপ্তাহ পার হওয়ার আগে আগে, মনে হয় 1 দিন বা 2 দিন আগে
আমার বাসায় পুলিশ আসছে, পুলিশ এসে দরজা পিটাচ্ছে, ধাপ 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 পিটাচ্ছে। আমি কিন্তু বাসায়, আমার তো লিটারালি বিচি লক। আমি আমার উকিলকে ফোন দিলাম যে ভাই বাসায় পুলিশ আসছে কেন, ইম্পসিবল, আমার তো আগাম জামিন নেওয়া। পরে আমার উকিল বলে ভাই মনে হয় আপনার নামে তার নারী নির্যাতন মামলাও করছে। আমি বললাম ভাই এটা কি সম্ভব, একটা মামলা রানিং অবস্থা আরেকটা মামলা করা, আর হইলে তো আগেই হয়ে যেত। সে বলছে ভাই মনে হয় টাকা পয়সা খাওয়াই করছে, সিস্টেম করে করছে হয়তো বা, আপনি বাসা থেকে বের হইেন না, দরজা পিটাক। তা আমিও দরজা পিটাচ্ছে ধাপ ধুপ করে, পুলিশ 6-7 জন আইসা পুলিশ দরজা পিটাচ্ছে, ওয়াকি টকির আওয়াজ শুনতে পারতেছি, আমার তো দরজা বন্ধ। যখন পুলিশ গেছে আমি আস্তে করে বাসা থেকে বেরিয়ে গেছি। আমাদের বাসার আবার এক্সিট অনেকগুলো আছে, এক টাওয়ার থেকে মানে বের হয়ে আর টাওয়ার দিয়ে বের হওয়া যায়। তা আমি বাসা থেকে বের হয়ে গেছি, বের হয়ে আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে থাকছি। আমার তো মাথা মোথা খারাপ। তো পরে দেখলাম যে আসলে কি ঘটনা, যে আইও আছে সে অবগত না, আমি যে আগাম জামিনে আছি সে অবগত না কোনো কারণে। সে আমাকে এমনিতে এসে ধরে নিয়ে যেতে চাইছে, কারণ তার ইগোতে লাগছে, সে তো ধরতে পারেনি, অথবা টাকা খাইছে, হোয়াট এভার। কিন্তু মজার কথা হচ্ছে এই আইওর সাথে পরের দিন আমি দেখা করছি সিস্টেমেটিকলি, আরো কয়েকটা মাধ্যমে কথাবার্তা বলে হোয়াটসঅ্যাপে পরে আমি আইওকে পাঠাইছি আমার আগাম জামিনের কপি, সবকিছু পাঠাইছি, ঠিক আছে। তা পরোয়া ফেরত মানে অ্যারেস্ট ওয়ারেন্ট ফেরতের কপি পাঠাইছি। সবকিছু পাঠানোর পরে তার সাথে আমার কথা বলতে বলতে আজকে সেই এসআই আর আমি বন্ধু। মানে ফান ফ্যাক্ট হচ্ছে সেই এসআই আর আমি কিন্তু ভালো বন্ধু, আমার সাথে সেই কথাবার্তা হয়। 5 অগস্টের সময় তার ভাটারা থানায় বাইক ছিল, বাইকে হচ্ছে আগুন লাগায়, আগুন মানে পড়ে গেছে বাইকটা। পরে সে আমাকে ফোন দিয়ে আবার বলে যে ভাই কি বাইক নিব, সাজেস্ট করেন। মানে এটা হয়ে গেছে, আল্লাহ মিলাই দিছে আর কি, একভাবে না একভাবে। ওই বললাম যেমন আমাকে পেশকার আমার বন্ধুর কাতারে পড়ে গেছে, সে আমার হেল্প করছে, জিডি করছে সেটা আমি জেনে গেছি। তো হয়তোবা কোনো ভালো কাজ করছে, আল্লাহ আমাকে বাঁচায় ফেলছে সবভাবে। এনিওয়েজ, পরে যেটা হচ্ছে গিয়ে মামলার করার পর আমার মানে মামলার পর অনেক চেষ্টা করছে, কোনোভাবে ফাইট করতে পারিনি, আমার সাথে কোনো কিছু করতে পারিনি। 6 সপ্তাহ শেষ হওয়ার পর লোয়ার কোর্ট থেকে আমি জামিন নিছি, ঠিক আছে, নিম্ন আদালত থেকে সিএমএম থেকে আমি জামিন নিছি। এবং হচ্ছে আমার লয়ার যে, সে খুবই স্মার্ট, খুবই ওয়েল প্রেজেন্টেবল একজন ব্যারিস্টার। তো পরে হচ্ছে গিয়ে সে আমাকে এমন ভাবে মানে রিপ্রেজেন্ট করছে আমাকে, তার কারণে হয়তো আমি খুব সহজে বের হতে পারছি। তো প্রশ্নটা এমনই ছিল, মানে বা প্রশ্ন বা প্রেজেন্টেশনটা এমন ছিল যে মাই লর্ড, ঠিক আছে, বা এরকমই মনে, মাই লর্ড তো মুভিতে বলে কি যেন একটা বলছিল, ঠিক আছে, মানে ম্যাজিস্ট্রেটকে, ঠিক আছে, লার্নেড, ঠিক আছে, লার্নেড, আমার এই যে মানে আমার যে ক্লায়েন্ট, আমার মক্কেল, ঠিক আছে, এইভাবে বলছে মক্কেল, উনি তার ওয়াইফকে নিয়ে 10 দেশ ঘুরে আসছে, দেশ বিদেশ ঘুরছে, মিডিয়া কাভারেজ হয়েছে, নিউজ টিউজ হয়ে অবস্থা খারাপ, সে কেন মামলা করবে, সে কেন যৌতুক চাবে, এটা কি হয়? ইটস নট লজিক্যাল। এটা হচ্ছে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়নি, ডিভোর্সের জন্য জিদের বসে মিথ্যা মামলা ঠুকছে। এবং এটা ভেরি কমন কেস বাংলাদেশে অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে যেহেতু কিছুটা পাওয়ার আছে, এই ক্ষেত্রে মেয়েরা দেখা যাচ্ছে খুব সহজে ছেলেকে বা পুরুষকে বা স্বামীকে বা সাবেক স্বামীকে হ্যারাস করতে পারে নারী নির্যাতন এবং হচ্ছে যৌতুক মামলা দিয়ে। আমার ক্ষেত্রে সেটা হয়েছে, বাট আমি বের হয়ে যেতে পারছি খুব সহজে। কিভাবে বের হয়েছি? এর মধ্যে ফাইট করতে করতে মে মাসের হচ্ছে 8 তারিখে মামলা করে। মে মাসের 8 তারিখ করতে করতে পরে অগাস্টের 5 তারিখ চলে আসে, মানে 5 অগস্ট দেশের আন্দোলন হইতে হইতে আওয়ামী লীগ তো গণ। মানে আমার সাবেক শ্বশুর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যে পাওয়ারে হচ্ছে মামলা ফাইট করতেছিলেন, ওই পাওয়ার গণ। কারণ মুক্তিযোদ্ধার কোটা টোটা নিয়ে যেখানে ঝামেলা চলতেছিল, সেখানে মুক্তিযোদ্ধা কোটা সব এগুলো নিয়ে আন্দোলন হয়েছে এবং সরকারের পতন হয়েছে। সরকারের পতন হওয়ার পর ইন্টারিম গভর্নমেন্ট আসছে, এবং ইন্টারিম গভর্নমেন্ট আসার পর আমার জন্য সেটা অনেক সুবিধা হয়েছে, বিকজ ইন্টারিম গভর্নমেন্টে মেজরিটি অফ দি উপদেষ্টাস, ঠিক আছে, উপদেষ্টার মানে মন্ডলীতে যারা আছেন বেশ কয়েকজন আমার রিলেটিভ বা আমাদের রিলেটিভ হয়, আমার ফ্যামিলি সাইড থেকে, আমার মানে বাবার সাইড থেকে। তো আমার যেহেতু ওয়াইফ, সে তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানে, তো বুঝতে পারছে যে এখন ফাইট করতে পারবে না কেস, আমিও উড়ে দিব। আমার কথা হচ্ছে কেসটা শেষ হোক, খালি আমার পক্ষে রায় আসুক, আমি নগদ কাউন্টার মামলা করব, কাউন্টার মামলা করে জেলে ঢুকাবই, আমার এটা টার্গেট ছিল। তখন খুব ইগোতে লাগছে বিষয়গুলো, আমি বললাম যে বাপকেও জেলে ঢুকাবো, মেয়েকেও জেলে ঢুকাবো। দিন গেছে যত, আস্তে আস্তে মাথা ঠান্ডা হয়েছে, রাগ কমছে। আমার হচ্ছে এক্স ওয়াইফের চাচা, সে এবং আমার সাইডের একজন বড় ভাই, ঠিক আছে, কাছের একজন ভাই, তারা হচ্ছে এটাকে মীমাংসা করার জন্য
কেসের শেষের দিকে বললো যে তোমরা তাহলে মাজদাক ছেড়ে দিবে, পুরো বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে দিবে, তোমরা লেনদি না করে যদি ভুল বুঝে থাকো মামলা তুলে ফেলো, প্রত্যাহার করো। এখন বিষয় হচ্ছে তারা ভয় পাচ্ছে, মামলা যদি সে তুলে ফেলে, মামলা যদি প্রত্যাহার করে, আমি কিন্তু স্টিল কাউন্টার মামলা করতে পারবো। সে আমাকে যৌতুকে 6 নম্বর ধারায় মামলা করছে, আমি 3 নম্বর ধারায় আবার কাউন্টার মামলা করতে পারবো। তো সে ভয়ে ছিল, কিন্তু আমার কাছ থেকে পরে যেভাবে হোক না তারা মৌখিকভাবে ওয়াদা করাইছে যে আমি কাউন্টার মামলা করব না। আমি চাইলে পারতাম ইজিলি জেলের পানি ডাল ভাত খাওয়াইতে পারতাম, কিন্তু আমি আসলে রিভেঞ্জের মেন্টালিটির মানুষ না। আমার লাইফে আমার ফ্যামিলির কেউ কোনোদিন কোর্ট টোট দৌড়াদৌড়ি করেনি, আমরা ওই ধরনের মানুষ না। আমরা ইজিলি ঝামেলা থেকে বের হতে পারলেই বাঁচি। আমিও সেম জিনিস, আমার এত ফাইট করা, রিভেঞ্জ করার কোনো দরকার নেই। ভুল মানুষ মাত্রই ভুল। আমার এক্স ওয়াইফ, আমি তাকে এখনো বলতেছি, তাকে উদ্দেশ্য করে বলতেছি, যদি সে কোনোদিন লাইফটা শুনে, তার ভুল ছিল না আমি জানি, তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে বলে এত কিছু হয়েছে। ব্রেন ওয়াশ কে করছে? প্রথম তার বাবা করছে। তার বাবার দোষ থাকুক আর না থাকুক, তার বাবা করছে। তার চেয়ে বড় হচ্ছে তার বড় বোন করছে, আপন বড় বোন। আপনারা কোনোদিন জানি না শুনবেন কিনা, বাট নিজের আপন বড় বোন সংসার ভাঙতে চাইছে। কারণ কি, তার বড় বোন হচ্ছে যাকে বিয়ে করছে প্রেম করে, সে হচ্ছে তেমন একটা এডুকেটেড না, সে হচ্ছে ওই গোল্ড আনা নেওয়া করে বিদেশ থেকে, ঠিক আছে, লাগেজ পার্টি আর কি, ঠিক আছে, লাগেজ পার্টির ব্যবসা, গোল্ডের দোকান টোকান আছে বা গোল্ড টোল্ড এদিক ওদিক করে, মোবাইল ফোন আনে, এইসব কাজ করে। তো এইসব কাজ করতে করতে মালয়েশিয়া, সৌদি, কাতার, ইউএই অনেক দেশ বিদেশ ঘুরছে, কিন্তু কোনোদিন ফ্যামিলিকে নিয়ে যায়নি, ওয়াইফকে নিয়ে যায়নি। মানে আমার হচ্ছে ওয়াইফের বড় বোনকে কোনোদিন বাইরে নিয়ে যায়নি। আর আমি সেই জায়গায় বিয়ে করার 6 মাসের মাথায় 9টা দেশ ঘুরে নিয়ে আসছি। হিংসা তো কাজ করবেই ভাই, তাই না? যে তার জামাই এতদিনে কিছু করতে পারলো না তার জন্য, মানে প্রবাস জীবন কাটাইছে, আর এইদিকে আমি আকাশ থেকে আইসা ঝড়ের মতো বিয়ে করে দেশ বিদেশ ঘুরাইছি। হিংসা, পিওর হিংসা। কেউ মানুক আর না মানুক, বটম লাইন হচ্ছে এটা। নিজের বোনের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগছে, আমাকে কালপ্রিট বানায়া যে তুমি জানো না ও পরকিয়া করছে, আমি দেখছি। মানে আজব আজব মানে কথাবার্তা বলে যে আমি দেখছি। মাজদাক তো ইভেন চ্যাট হিস্ট্রি আছে, কই জানো, মানে তার বড় বোন যে কোনো একজনকে পাঠাচ্ছে, জানো মাজদাক তো এখন একটা প্রস্টিটিউটের সাথে বাইরে গেছে। ভাই আমি ঘরে বসে আছি, আমার আরেকজনের সাথে পাঠিয়ে দিছে। তো এরকম অনেক ঘটনা ঘটছে। সবকিছু মিলে শেষমেশ যখন সমঝোতায় আসছি যে মামলা আমি বললাম যে তুলে ফেললে আমি ক্ষমা করে দিব, আমি আর কাউন্টার মামলা করবো না, পরে সে মামলা প্রত্যাহার করে এবং হচ্ছে আমিও ক্ষমা করে দিই। এরপর আমাদের মধ্যে আর কোনো কথাবার্তা হয়নি এবং আমরা বলছি যে ফার্দার আমাদের পার্সোনাল লাইফ নিয়ে আমরা কেউ কথা বলবো না। তো এই আর কি। এরপর হচ্ছে কমিউনিকেশন নাই। তারপর আমি তাকে সুযোগ দিছিলাম, তাকে আমি বলছিলাম যে তুমি যদি মানে ফেব্রুয়ারি মাসে, পরের বছরের ফেব্রুয়ারি মাসে আমি তাকে একবার সুযোগ দিছিলাম যে দেখো তোমার সাথে আমার যদি এত স্মৃতি, সবাই এখনো যেহেতু সবাই চিনে জানে আমার বউ হিসাবে, অনেকে জানে না ডিভোর্স হয়েছিল, তো সব হালকার উপর ঝাপসার উপর দিয়ে হয়েছে সবকিছু, আমি তোমাকে ফিরে নিব, তবে 2টা শর্তে। আমি শর্তগুলো ক্লিয়ার করে দিলাম, বললাম যে প্রথমত তুমি যে কাজ করছো এই কাজ অনেক খারাপ করছো, তোমার সোশ্যাল মিডিয়াতে এসে, যেহেতু সোশ্যাল মিডিয়া তুমি এসে আমার বদনাম করছো, বদনাম ছড়াইছো, এবং ও যে পোস্টগুলো করছিল ওগুলো প্রচুর স্প্রেড হয়েছে, প্রচুর গার্লস গ্রুপে ভাইরাল হয়েছে আমার ব্যাপারে, তো প্রচুর রিচ হয়েছে। আমি বললাম যে পোস্ট তো তুমি হাইড করে দিচ্ছ ভালো কথা, কিন্তু তোমার কাউন্টার পোস্ট দিতে হবে যে তুমি তোমার ভুল বুঝে এখন আমার সাথে সংসার করতে আসছো, তাহলে মানুষজন অ্যাকচুয়াল ঘটনা জানবে। গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমি তাকে বললাম অন টপ অফ দ্যাট তুমি আমাকে দ্বিতীয় বিবাহের লিখিত অনুমতি দিতে হবে, কারণ তুমি নেক্সট টাইম যদি কোনো কাহিনী করো আমি একটা বিয়ে করে বসবো, সিম্পল অ্যাজ দ্যাট। কারণ আমি তো ঝামেলা নিয়ে থাকবো না, ডিভোর্স হাবি জাবি ছাড়ি একলা একলা থাকবো না, হবে না। তুমি ঝামেলা করবা, আমি একটা বিয়ে করে নিবো, তুমি আমাকে লিখিত অনুমতি দিবা। সে কোনোভাবেই 2টার একটা তো রাজি না। সে না ফেসবুকে এসে সরি বলবে না, এবং আমি এটাও বলছি আচ্ছা ঠিক আছে ফেসবুকে এসে সরি বলতে না, তুমি আমার ফোনে ভিডিও করতেছি আমি, তুমি ভিডিওর মধ্যে সরি বলো যে তুমি ভুল করছো, তোমার ভুল তুমি স্বীকার করছো, এটুকু ভুল তুমি স্বীকার করো, এটুকু ভুল স্বীকার করলে আমি রেখে দিব এই ভিডিওটা আমার কাছে, যদি কোনোদিন প্রবলেম হয় আমি মানুষকে দেখাতে পারবো অন্তত। কারণ আজকে তোমার সাথে আমি আবার সংসার করতে আসলাম, সবকিছু ঠিক করলাম, পরে আবার যদি ঝামেলা হয় আমি বলতে পারবো যে দেখো ওই কিন্তু ভুল করছিল,
আমার কাছে প্রমাণ আছে। সে এটাও করতে নারাজ। সে চাইছে একদম সিম্পল ভাবে তাকে আমি সুন্দর করে মানে উইথ ডিউ রেসপেক্ট মর্যাদা সহকারে তাকে আমি আবার তুলে নিয়ে আসবো। আমি বললাম যে না, দ্যাটস নট গোনা হ্যাপেন। এবং হচ্ছে নট অনলি দ্যাট, তুমি ফিউচারে ফেসবুক সোশ্যাল মিডিয়া কিছু ইউজ করতে পারবো না। ইউজ করলে আমারটা করো, বা তুমি করতে পারবো না, কারণ এগুলো করলেই প্রবলেম হবে। তোমারকে আবার মানুষের নক করবে, রিচ আউট করার চেষ্টা করবে, ইনবক্স করবে, আমার ব্যাপারে প্যাচ লাগানোর চেষ্টা করবে, এইভাবে হবে না। তো সে কোনো শর্তে রাজি না। ওই ফেসবুক ইউজ করবে না, এগুলা সে রাজি হয়েছে, কিন্তু মেইন বিষয়গুলোতে রাজি হয়নি, যে দুইটা বিয়ের কথা বা দ্বিতীয় বিবাহের কথা, এটা নিয়ে সে কোনোভাবে রাজি না। যদিও সত্যিকারে আমি আজকের দিনেও বলতেছি, যদি সে রাজি হইতো আমি কিন্তু বিয়ে করতাম না। আমার উদ্দেশ্য একটাই, তুমি কি এখনো কি গিল্ট ফিল করতেছো? তুমি যদি গিল্ট ফিল করো, যে তুমি অপরাধ বোধ যদি তোমার মধ্যে কাজ করে, তাহলে অবশ্যই অবশ্যই তোমার এতটুকু আমাকে ছাড় দেওয়া উচিত, যে আমার জামাই তাইলে বিয়ে করলে করুক, সমস্যা নাই, আমি ভালো রাখলে তো সে বিয়ে করবে না, এই কনফিডেন্স থাকা উচিত। আমার জানার দরকার ছিল তোমার মধ্যে অপরাধবোধ কাজ করতেছে কিনা। তার মধ্যে অপরাধবোধ কাজ করতেছে না। অপরাধবোধ কাজ করলে আমি তার জায়গায় হলে বলতাম যে ঠিক আছে, আমি যদি বিয়ের অনুমতি দিয়েও রাখি তাতে কি হচ্ছে, কি আসে যায়? একটা ছেলে যদি একটা বিয়ে করতে চায়, কারো অনুমতি লাগে না, না ইসলামে লাগে না আইনগত ভাবে লাগে। বাট আমি তাকে খোঁচানোর জন্য বলছি তুমি আমাকে লিখিতভাবে অনুমতি দিবা, কিন্তু সে দেয়নি। আমার অনুমতি দরকার, আমি একটা বিয়ে করতেছি, বিষয়টা এটা না। আমার কথা হচ্ছে তোমার মধ্যে গিল্ট ফিল আছে কিনা বা গিল্টি ফিলিংস আছে কিনা, সেটা আমার কাছে জানাটা ইম্পর্টেন্ট। তুমি যদি রাজি হইতা, আমি তোমাকে ঠিক অ্যাকসেপ্ট করে নিয়ে আসতাম। অ্যাট দ্য সেম টাইম আমার মধ্যে এটাও ফিল হতো যে না, সে সব কিছুর উপরে স্বামীকে রাখছে, সংসারকে বেছে নিছে, সমস্ত শর্তের উপর দিয়ে সে স্বামীকে বেছে নিছে। আমার কাছে এটা ইম্পর্টেন্ট ছিল যে সে প্রায়োরিটি কাকে দিচ্ছে, সে কি স্বামীকে সংসারকে প্রায়োরিটি দিচ্ছে নাকি শর্তকে প্রায়োরিটি দিচ্ছে। আমার কাছে এটা ইম্পর্টেন্ট ছিল জানা। এই জন্য আমি এই দ্বিতীয় বিবাহ নিয়ে অনেক দুষ্টমি করি, ঠিক আছে? তো এটা অনেকে জানে, ফেসবুকে আমি প্রায় সময় 2 বিয়ে 4 বিয়ে দুষ্টমি ফাইজলামি করি। তো আমার কাছে এটা হচ্ছে প্রায়োরিটিটা বুঝার জন্য, কিন্তু সে প্রায়োরিটি আমাকে দেয়নি। সে সংসার ঠিক করাটাকে প্রায়োরিটি দেয়নি। সে প্রয়োজনে ঠিক করবে না সংসার, তাও আমাকে একটা বিয়ে করতে দিল না, ঠিক আছে? বিষয়টা এরকম। তার মানে তুমি প্রাধান্য দিচ্ছ অন্য কিছুকে, আমাকে না, সংসারকে না। তা আমি বললাম ঠিক আছে, আল্লাহ হাফেজ, তাইলে তার হচ্ছে না, তোমার সাথে আমার মিলতেছে না, ব্যাটে বলে গেল। তো আজকের এই গল্পটা আমি আসলে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি এমন না যে তাকে ফিরে আনতে চাচ্ছি। অনেকে ভুল বুঝতে পারে যে আমি ফিরে আনতে চাচ্ছি বলে এই পোস্ট করতেছি বা ইমোশনাল বা কোনো কিছু তাকে আমি ইঙ্গিত দিতে চাচ্ছি। নো ওয়ে, আই এম নট গোয়িং টু গেট ম্যারিড টু হার এভার अगेन। নট অনলি দ্যাট, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যদি চিনে থাকেন প্রোফাইলে গিয়ে দেখেন, একটা মেয়ে হচ্ছে আমার সাথে আমার স্ত্রী হিসাবে উমরা করে আসছে। সে মেয়ে থাইল্যান্ডে গিয়ে মজমাস্তি করতেছে। সে পরবর্তীতে ডিভোর্সের পর থাইল্যান্ডে গিয়ে মজমাস্তি করতেছে। লিটারালি সে হাফ প্যান্ট হাফ স্লিভ কাপড় পরে সে বিচের মধ্যে ছবি ভিডিও করতেছে, রিলস বানাচ্ছে। তাহলে বুঝেন আমাকে আল্লাহ কোথা থেকে বাঁচা নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। কারণ আমি ডেফিনেটলি এমন কোনো ওয়াইফকে আমার সাথে রাখবো না যার হচ্ছে ক্যারেক্টার অথবা মডেস্টি জাস্ট শো অফের জন্য, যে সে আল্লাহর কারণে না, জাস্ট ফ্যাশন অথবা স্বামীরকে খুশি রাখার জন্য সে হিজাব করবে, পর্দা করবে। নো, আল্লাহর প্রতি তার যদি তাকওয়া থাকে, আল্লাহর প্রতি তার যদি ভয় থাকে, ঠিক আছে, তাহলে সে হিজাব বা পর্দা করবে, নিকাব করবে। সে তো আমার জন্য বা নিজের জন্য বা ফ্যাশনের জন্য যদি করে, তাহলে তো এই যে রেজাল্ট, এটা থাইল্যান্ডে যাবে, পুরো উলঙ্গ হয়ে যাবে। তো এমন মানুষকে তো আমি জীবন আমার লাইফে আনবো না, এবং আল্লাহ আমাকে বাঁচাইছে। তো এখানে আকিদা রিলেটেড ব্যাপার আছে। শুরুতে আমি একটা কথা বললাম না, যেখানে আকিদার কিছু ব্যাপার আছে। তারা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে মানে না, তার ফ্যামিলি, সুতরাং রক্তের মধ্যে জিনিসটা রয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকের মোটামুটি গল্প। আমি আসলে কেন আসছি আমি জানি না, আমার মনে হলো যে না, এটা জানানো দরকার। আমার অডিয়েন্স যারা আমাকে ফলো করে, যারা আমাকে ভালোবাসে, অনেকে অপছন্দ করে, স্টিল ফলো করে, কোনো সমস্যা নেই, হিংসা করে, অনেকে আমার শত্রু, তারাও আমাকে ফলো করে। আমি চিন্তা করলাম যে না, আমি বাস্তব কথাগুলো শেয়ার করি। তবে হ্যাঁ, একটা কথা আমি বলে রাখি, আমি আমার আজকের দিনে মৃত্যু চলে আসুক প্রয়োজনে, কোনো সমস্যা নেই, আমি উপরে আল্লাহ সাক্ষী, এতটুকু বলতে পারি, আমার
পূর্বের জীবনে আমি জানি না, আমি অনেক গুনাহ করছি হয়তোবা, গুনাহ আসলে করে থাকলে শেয়ার করতে নাই। 4 জন সাক্ষী যদি একটা গুনার সাক্ষী হয় তাহলে কিন্তু সেটা শাস্তি প্রযোজ্য ইসলামিক শরিয়া অনুযায়ী। তা আমি আমার কোনো পূর্বের গুনাহ বা কোনো খারাপ কাজকে আমি তুলে ধরতে চাই না, তবে এতটুকু বলে রাখতে পারি, মানে বুক ফুলাই বলতে পারি যে আমি জানুয়ারির 6 তারিখ যখন তাকে আমি বিয়ে করি, এবং পরের বছরের মে মাসের 8 তারিখ মামলার ডেট পর্যন্ত, এবং তারও অনেক পর পর্যন্ত, মামলা শেষ হওয়া পর্যন্ত, আমি কোনো মেয়ের মানে অগাস্টের 15 তারিখ আমার মামলা শেষ হয়, ডিভোর্স কমপ্লিট হয়। অগাস্টের 3 মাস 10 দিন লাগে, তো অগাস্টের 15 তারিখ, সরি অগাস্টের 3 মাস লাগে, তো অগাস্টের 5 তারিখ, মে মাসের 5 তারিখে 6 তারিখে আমি ডিভোর্স দিই। আমার 3 মাস পর ডিভোর্স হয়। অগাস্টের 5 অগাস্টে আমার ডিভোর্স সম্পূর্ণ হয় শরিয়া মোতাবিক। আমি ওই দিন এক্সপ্রেস, যে হাই এক্সপ্রেসওয়ে যেটা আছে, এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওই দিন 5 অগাস্ট শেখ হাসিনার পতন হয়েছে, সরকারের পতন হয়েছে, খুশিতে সবাই পার্টি করতেছে। আমিও আমার বন্ধুকে নিয়ে বাইকে করে উঠে গেছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, এবং আমি বলতেছি আজকে 2 জন স্বাধীন হয়েছে, দেশও স্বাধীন হয়েছে, আমিও স্বাধীন হয়েছি, কারণ আমার 3 মাস কমপ্লিট হয়ে গেছে ডিভোর্সের। আমি খুব খুশি ছিলাম যে আমি একটা ভালো জায়গা থেকে বের হয়ে আসছি। তো যাই হোক, এই কথা বলার মূল কারণ আজকে মন চাইলো শেয়ার করি সবকিছু। আমার অডিয়েন্সরা আমাকে ফলো করে জানে, বাট অনেক ইন্টারনাল ব্যাপার জানে না, অনেক কিছু বলতে হয়েছে। কোনো একদিন আমি আরো বলবো। অনেকে এখন বলতে পারে যে আমি তো একাধিক বিয়ে করছি, আমি অনেকগুলো বিয়ে করছি, এতগুলো বউ, আমি খালি বিয়ে ডিভোর্স করছি। ইউর ওয়াইফ ইজ রাইট অ্যাজ ইউ সেড, ইউ ফুললি রং। আচ্ছা যাক, অনেকে লিখতেছে ইউ আর, আচ্ছা ভাই ঠিক আছে ভাই, ইউ গো অ্যান্ড ম্যারি মাই ওয়াইফ, নো ইস্যুস ভাই, শি ইজ স্টিল সিঙ্গেল, ইউ ক্যান গো অ্যান্ড ম্যারি, নো প্রবলেম। হাসি পাচ্ছে। তো যাই হোক, মেন বিষয় শেয়ার করলাম, যেহেতু অনেকে জানে না বিষয়গুলো, এই জন্য শেয়ার করলাম। তো আবার অনেকে অনেক ভাবে হয়তো বলে আমি তো একাধিক বিয়ে করছি, আমার 3টা বউ, 4টা বউ, 5টা বউ, অনেকগুলো বিয়ে করছি। তো বিয়ের ক্ষেত্রে আমি যদি বলি যে ভাই আমি একাধিক যদি বিয়ে করেও থাকি, আমি তো খারাপ কোনো কাজ করিনি। আমার মানে দৃষ্টি মতে আমাদের সাহাবাদের আমলে, আমাদের সাহাবাদের অনেক ডিভোর্স হয়েছে, অনেক বিয়ে হয়েছে। কারণ কি জানেন? কারণ একটা হেলদি ম্যারেজ ইজ গুড, বাট আনহেলদি ম্যারেজে টিকে থাকার চাইতে ছেড়ে দেওয়া ভালো, ঠিক আছে? তো অনেক আনহেলদি ম্যারেজেস ছিল আমাদের সাহাবীদের আমলে, তো তারাও প্রচুর বিয়ে করছে, ছাড়ছে, বিয়ে করছে, ছাড়ছে, বাট হালাল তো, তাই না? তো আমিও হালাল কাজ করছি। এন্ড একটা জিনিস কি, যারা, মজার কথা একটা ফ্যাক্ট বলি, আমার যখন এক্স ওয়াইফ আমাকে নিয়ে যখন পোস্ট করতো ওই মামলা শুরুর দিকে, অনেক পোস্ট করছে আমার ক্যারেক্টার নিয়ে, তখন অনেক ভাই ব্রাদার, আমার বাইকিং কমিউনিটির অনেক ভাই ব্রাদার, আমি নাম নিব না কারণ যাদেরকে আমি পার্সোনালি চিনি, তাদের ক্যারেক্টার সম্পর্কে জানি, বউ বাচ্চারা এখানে পরকিয়া করতেছে, প্রেম করতেছে, স্পাতে যাচ্ছে, নানা ধরনের নোংরা অ্যাক্টিভিটিস করতেছে, যেগুলো বলে লাভ নাই, তারা এসে আমাকে ক্যারেক্টার নিয়ে কথা বলতেছে। কয় এই লোক তো আগেও এরকম করছে, আগের বউয়ের সাথে অন্যায় করছে, 2 বাচ্চা রেখে চলে আসছে, তারপরে এখনো একই কাজ করতেছে, 2জনই একই কথা বললো, 2জনই কি তাহলে ভুল? ভাই 2জন না, 200 জনও ভুল হতে পারে। যদি মিথ্যার আশ্রয় নেয় 200 জনও ভুল হতে পারে। তো আমি বলতেছি না যে আমি দুধ দিয়ে তুলসী পাতা, আমি একটা টাইমে খারাপ কাজ করছি, আমি তবা করছি, এটা আমার আর আল্লাহর মাঝে। কিন্তু আমার এক্স ওয়াইফের সাথে থাকাকালীন অবস্থায় আমি 100 না 1000% লয়াল ছিলাম, উপর আল্লাহ সাক্ষী। কোন একটা মেয়ের সাথে আমি কোনোদিন খারাপ নিয়তে কথা পর্যন্ত বলিনি। নেভার এভার, নেভার এভার, নেভার এভার, নেভার এভার, আল্লাহ সাক্ষী, এতটুকু আমি বলতে পারি। কেউ যদি প্রমাণ করতে পারে যে জানুয়ারি 6 তারিখ 2023 থেকে নিয়ে একদম 24-এর শেষ পর্যন্ত আমি কোনো মেয়ের সাথে খারাপ কিছু করছি, বা তার সাথে আমার ডিভোর্স শেষ হওয়া পর্যন্ত আমি খারাপ কিছু কারোর সাথে করছি, বা অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়াইতে চাইছি, ফিল ফ্রি, গিভ মি প্রুফ। এর আগের কথা বাদ দেন, আমার এই ওয়াইফ যেহেতু ওপেনলি আমাকে মানে ব্লেম দিছে যে আমি পরকিয়া করছি, পরকিয়া কিন্তু সে প্রমাণ করতে পারেনি, তাহলে আমি কেন প্রমাণ করতে যাব? আমি মানে দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা, আমার প্রমাণ করতে হবে। সে প্রমাণই করতে পারেনি, কেউ প্রমাণ দিতে পারেনি। প্রমাণ থাকবে কেন? আমি তো কিছু করিনি। তো যারা আমার কাছের ভাই ব্রাদার ছিলেন ওই সময়টাতে, যারা আমাকে দেখছেন কাছ থেকে, জানেন, আমাকে চিনে পার্সোনালি, তারা ভালো করে বলতে পারবে আমি কেমন। এবং সিলেটের ট্যুরের গল্প নিয়ে তো প্রমাণিত যে সিলেটে নাকি মেয়ে নিয়ে গেছি, এটাও মিথ্যা। তো এরকম একাধিক মিথ্যা কথা, মিথ্যা অভিযোগ দিয়ে 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 সংসার নষ্ট করছে। এবং নাটের গুরুকে জানেন? আমার প্রথম স্ত্রী।
আমার প্রথম স্ত্রী নিয়ে যদি আমার লাইফ করতে 8টা লাইফ করতে হবে, ঠিক আছে? তার মতো খারাপ মানুষ পৃথিবীতে নাই। সে যে কি জিনিস, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, সিম্পাথি নেওয়ার ওস্তাদ। পৃথিবীতে যদি সেরা নায়িকা হয়ে থাকে একজন, সে আমার চোখে একজন। যাই হোক, তার ব্যাপারে আমি কিছু না বলি। সে এখন সুখে সংসার করতে যায়। আমার বাচ্চার মা যেহেতু, সে আমার 2 বাচ্চা 2 কন্যা সন্তানের মা। আমি আমার বাচ্চাদেরকে 2022 সালের পর দেখতে পারতেছি না। অনেক কাহিনী আছে। তো যাই হোক, দেখার চেষ্টাও ওইভাবে করিনি, অনেক কারণ আছে। কারণ আমার এক্স শ্বশুর, সাবেক শ্বশুর, প্রথম স্ত্রীর যে বাবা, সে আবার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তো ওই কারণে হচ্ছে যখন ডিভোর্স হয় না, আমি পাওয়ারের কারণে, তার পাওয়ার আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, মহানগর, চট্টগ্রাম মহানগরের প্রেসিডিয়াম সদস্য, প্রচুর পাওয়ার, শেখ হাসিনার সাথে উঠা বসা, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে এমপি ক্যান্ডিডেট, আবার এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? তো এই কারণে আমি হচ্ছে পাওয়ারে পারবো না দেখে আমি হাল ছেড়ে দিছি। আমি চিন্তা করলাম আল্লাহর পর ছেড়ে দিছি। আল্লাহর পর ছাড়তে 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 এখন ওইটাই দেখা যাচ্ছে লেভারেজ ধরে বসছে আমার এক্স ওয়াইফ। বাচ্চাদেরকে এটাই বুঝে, দেখছো তোমার বাপ তো খোঁজ খবর নেয় না। তো যাই হোক, এরকম অনেক ঘটনা ঘটছে। আমার এক্স ফার্স্ট ওয়াইফের কথা নাই বলি, সে তো দুনিয়ার খারাপ। তার যদি ক্যারেক্টার সার্টিফিকেট, মানে আমি কি বলবো, আমি এবার মজা একটা কথা খালি বলি, আমি একটা বোকা চোদা লিটারেলি। আমার ফার্স্ট ওয়াইফকে আমি যখন বিয়ে করি, কি দেখে বিয়ে করতে চাই না, আমার ফার্স্ট লাভ। জীবনে যদি আমি কোনো মেয়ের হাত ধরে থাকি, সরি টু সে ভাবে বলতে হচ্ছে, যদি আমি কোনো মেয়ের হাত ধরে থাকি, এমন একজন মেয়ের, এবং শুরু থেকে শেষ পর্যন্ত সেই একজন মেয়ে, এমন একজন মেয়েকে আমি ছেড়ে আমি আমার ফার্স্ট ওয়াইফকে বিয়ে করছি। আমার খুব সিরিয়াস সম্পর্ক ছিল, আমার কাজিনদের মধ্যে ছিল। তো ওখানে আমার ফ্যামিলির মানে মতামত পজিটিভ ছিল না, এই জন্য ফ্যামিলিগতভাবে জিনিসগুলো হচ্ছিল না। বাট প্রেম সম্পর্ক ছিল, অনেক আগের কথা বলছিল, অনেক আগে, 2009-10 কথা বলতেছি। তো ওই মেয়েকে আমি মানে কষ্ট দিয়ে মনে তাকে বিট্রে করে আমি হচ্ছে আমার ফার্স্ট ওয়াইফকে বিয়ে করি। এবং আমার ফার্স্ট ওয়াইফকে বিয়ে করি কখন জানেন? ফার্স্ট ওয়াইফকে বিয়ে করছি হচ্ছে এমন একটা সময়, সে অলরেডি ম্যারিড, সে ফার্স্ট হাজবেন্ড তার অলরেডি অ্যাক্টিভ, সে অলরেডি বিবাহিত। সে আমার একটা কলিগের সাথে সম্পর্কে আছে, সেও আমার কলিগ ছিল, সে আমার অলরেডি একটা কলিগের সাথে সম্পর্কে আছে। সে কলিগের কাছ থেকে ছ্যাঁকা খাইছে, কলিগ ওকে মানে যাই হোক ছ্যাঁকা টাকা দিয়ে বাঁকা বানায় ফেলছে। আমার সাথে ভালো ফ্রেন্ডশিপ, যেহেতু কলিগ সবার সাথে ভালো ফ্রেন্ডশিপ, সে আমার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ থেকে সম্পর্কে জড়াই দেখা যাচ্ছে আমি বিয়ের প্রস্তাব দিই। তখন সে অবাক হয়, তুমি কি আমাকে বিয়ে করবে? আসলে বলছে হ্যাঁ, তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে আমি তোমাকে বিয়ে করবো। সে তখন তার হাজবেন্ডকে ছেড়ে পরে আমাকে বিয়ে করে। তা আমি কত বড় বোকা, কত বড় মহান মন, কি দেখে কি ছেড়া কারে বিয়ে করলাম, ঠিক আছে? এমন একজন স্ত্রীর পিছনে আমি 5টা বছর সময় নষ্ট করছি। একটা কথা আছে, if you get on the wrong train you should exit it as soon as possible, because if you don't the return ticket is going to be very costly. মানে আপনি যদি ভুল ট্রেনে উঠেন, তাহলে যত দ্রুত সম্ভব ট্রেন থেকে নেমে যাওয়া উচিত। কারণ যদি আপনি দেরি করেন ট্রেন থেকে নামতে, তাহলে আপনার রিটার্ন জার্নিটা, আপনি তো অনেক দূর চলে গেছেন, ওই যে ফিরে আসবেন, আবার ফিরে আসার রিটার্ন টিকিটটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। আমার ক্ষেত্রে সেটা হয়েছে। 5টা বছর যে আমি সময় নষ্ট করছি, আমার রিটার্ন টিকিটটা অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তবে আমি হিস্ট্রি তার বলতে গেলে, মানে আমি খুবই 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 বাজে ক্যারেক্টার একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ায় বিয়ে করছি, এটা আমার জীবনে একটা বড় ভুল। এবং আমি একটা মানুষকে খুব কষ্ট দিছি, আমার ফার্স্ট লাভকে। এই জন্য হচ্ছে সম্ভবত আমার জীবনে এত দশা। কারো ওই একটা কথা আছে না, যে মানুষের মন ভাঙা মসজিদ ভাঙা সমান, কথা আর কি, কথার উপরে বেস করে বলতেছি। এই কারণে আমি অনেক কষ্ট দিছি মনে হয়, আমার সাথে সব এলোমেলো হয়েছে সবকিছু জীবনে। আর আমি হচ্ছে খুব সহজে মানুষকে বিশ্বাস করি, এটাই আমার একটা দুর্বলতা। যে কোনো মানুষকে আমি খুব সহজে বিশ্বাস করি, ছেলে হোক মেয়ে হোক। তো এই দুর্বলতার কারণে আমি অনেক জায়গায় প্যারা খাই, এই আর কি। তো ভুল ডিসিশন নিছি আমার লাইফে অনেক, বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে অনেক ভুল ডিসিশন নিছি, অনেক ইম্পালসিভ ডিসিশন নিছি, মানে খুব মানে দ্রুত গতিতে ডিসিশন নিয়ে নিছি। অনেকটা মুক্তিযোদ্ধা একজন লিখলেন, একটা আওয়ামী লীগের নেতার মেয়ে বিয়ে করছি, একটা মুক্তিযোদ্ধার মেয়ে বিয়ে করলাম, এবার একটা পাকিস্তানের মেয়ে বিয়ে করেন, অথবা ইরানের। আসলে ভাই পলিটিক্স নিয়ে কথা না বলি, তবে খুবই মানে আমি আসলে সত্যি কথা বলতে এসব নিয়ে, আচ্ছা যৌতুকের কথা উঠছে না, আমি একটা কথা বলি, 20 লাখ টাকা যৌতুক, আনবিলিভেবল।
যখন আমার ফার্স্ট ওয়াইফকে আমি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেই, তখন আমার বাবাকে আমার শ্বশুর, আমার প্রথম শ্বশুর ফোন করে বলে যে আচ্ছা দেখেন তো একটা ছোটখাটো ফ্ল্যাট পাওয়া যায় কিনা 30-40 লাখ টাকার মধ্যে, তাইলে হচ্ছে একটা ফ্ল্যাট ওদের জন্য নিই বা কিনে ফেলি, কিনে হচ্ছে তা ওরা সুখে শান্তি রাজশাহীতে আছে, অনেক কষ্টে আছে, করোনার সময় আর কি। তো আমি হচ্ছে আমার ফার্স্ট, মানে এটা বড় করে বলতেছি, আওয়ামী লীগের নেতা যেহেতু, অনেক টাকা, ফিলতি রিচ, ফিলতি রিচ। তো এমন ফিলতি রিচ শ্বশুরের টাকা পয়সা আমি পাত্তা দিই নেই, লিটারালি। আমার ফার্স্ট শ্বশুর, আমার প্রথম ওয়াইফের ফ্যামিলি অনেক রিচ, ফিলতি রিচ। ওইখানে আমি 2 টাকা দাম দিই নাই পয়সাকে, বা তাদের টাকার প্রতি আমার কোনো মানে লোভ ছিল না। সে জায়গায় 20 লাখ টাকার যৌতুক মামলায় যে জোক, যারা আমাকে পার্সোনালি চিনেন তারা বুঝবে যে আমি কোনোদিনও টাকার প্রতি মানে মানে আমার লোভ নাই। আমার ফ্যামিলি, আমার নিজের ফ্যামিলি তো অনেক টাকা, আমি আমার ফ্যামিলি থেকে আলাদা থাকি, বিকজ আই ডোন্ট নিড দিস মানি, সিম্পল অ্যাজ দ্যাট। আমি অল্পতে সন্তুষ্ট, অল্প খেয়ে অল্পতে থাকবো, অল্পতে সন্তুষ্ট, বাট স্টিল আমি মানে অবৈধ কোনো টাকা অথবা দেখা যাচ্ছে হারাম টাকা, ঠিক আছে, এগুলোর পিছনে আমার ইন্টারেস্ট নাই। আর এই আর কি। তো এগুলা খুবই আমার জীবনের অনেক গল্প, অনেক হাস্যকর, ঠিক আছে। আমি নিজে নিজে মাঝে মাঝে শুনে হাসি, মনে মনে চিন্তা করে আল্লাহ কি কি করছি, কি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার আল্লাহর উপর মানে পুরোপুরি তাওয়াক্কুল আছে। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমাকে নিরাশ করেননি এখন পর্যন্ত। আমি মনে করি আমার সব পরীক্ষা, পরীক্ষার এই পৃথিবীতে যে আমরা আসছি এটা একটা পরীক্ষা। পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের পুরো জীবনটা কাটবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরীক্ষা দিতে দিতেই আমাদের কাটবে। এই পরীক্ষার মধ্যে দিয়ে ভালো খারাপ কাজগুলা বা অ্যাকশনস গুলার উপর বেস করে আমার সমস্ত সিদ্ধান্ত উপর বেস করে আমি মার্কিং পাবো, ঠিক আছে। আমি জান্নাতের টিকিট কাটতেছি না জাহান্নামের টিকিট কাটতেছি, সেটা নির্ভর করতেছি সেটার উপরে। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করি এখন ভালো কাজ করার, ভালো দিক থাকার, ভালো সিদ্ধান্ত নেওয়ার, খারাপ কিছু থেকে দূরে থাকার চেষ্টা করি। তো এই আর কি, খারাপ কিছু থেকে দূরে থাকলেও আসলে মনে তো অনেক কষ্ট আছে, তাই না? এই কষ্টগুলোই আসলে শেয়ার করতে আসা। কারণ চিন্তা করলাম যেহেতু আমার প্ল্যান ছিল কি, আমি জানি না কয়জন লাইভে আছেন, বাট আমার প্ল্যান ছিল যে আমি আজকে যে পোস্টটা করছি এটার পর আমি মানে ধারাবাহিকতা মেনটেন করে আস্তে আস্তে একটু একটু করে শেয়ার করব। পরে চিন্তা করলাম না থাক, আবেগ কি আর ধরে রাখা যায়। আমি হচ্ছে এই আবেগ যেটা আজকে তুলে ধরছি সেই আবেগটাকে শেষ করি এখানেই। তাই লাইভে আসা। লাইভে আমি মানে সাধারণত আসি না। আর এই কথাগুলো লাইভে বললাম, কতটুকু বলবেন মানে কতটুকু শুনবেন, বুঝবেন, মানবেন, এটা আপনাদের উপর, কতটুকু বিশ্বাস করবেন আপনাদের উপর। আমার কথা শুরুতে আমি একটা কথা বলে দিছি যে আমি মিথ্যা কথা বলবো না, সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি, মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, আমার ভুল আছে, পূর্বের জীবনে আমি অনেক ভুল করেছি, অনেক খারাপ কাজ করেছি। এখনো নিজেকে বিরত রাখার চেষ্টা করি খারাপ কাজ থেকে। অনেক সুযোগ পাই অনেক কিছু করার, কিন্তু নিজেকে ভালো রাখার চেষ্টা করি। উপরে একজন আল্লাহ তো আছেন, সে তো দেখে সবকিছু, তাই না? তারপরেও তো ভাই মানুষ, তো মানুষ মাত্রই ভুল। তো মেন ব্যাপার হচ্ছে, যেহেতু আপনারা আমাকে চিনেন, ট্যুর করি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, দেশ বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা তুলে ধরি। তো এখানে যেহেতু আমার একটা বড় অংশ ছিল আমার এক্স ওয়াইফ, তো আমি এক্স ওয়াইফের ব্যাপারটা শেয়ার না করে পারলাম না। যেহেতু মে মাস, ঠিক আছে, চিন্তা করলাম যে আজকে শেয়ার করি। 2 বছর হয়ে গেছে, 2 বছর অ্যানিভার্সারি পূরণ করি গল্পগুলার। তো এই জন্যই শেয়ার করা। আর জানি না এটার রিয়াকশন কেমন আসবে, হয়তো অনেক নেগেটিভ রিয়াকশন আসতে পারে ওই সাইড থেকে, বাট আই ডোন্ট কেয়ার। আমি তো খারাপ কিছু বলিনি, আমি তো আমার মনের বহিঃপ্রকাশ শেয়ার করছি। যেমনটা সে বলতো, ডিবি থেকে ফোন দিত যে তুমি পোস্ট করছো, পোস্ট ডিলিট করো। তো তখন হচ্ছে সে বলতো আমি তো খারাপ কিছু লিখিনি, আমি তো আমার মনের বহিঃপ্রকাশ করছি। তা আমি আমার আজকে মনের বহিঃপ্রকাশ করছি। তো এইটার সাথেই আমি বলতে চাই যে আমার যেহেতু এই ছবিটা অনেকদিন ধরেই ছিল, যেটা আজকে পোস্ট করেছি, এটা হচ্ছে আমার তার সাথে শেষ ছবি আর কি। হ্যাঁ, বৈধ সম্পর্কের শেষ ছবি, ঠিক আছে। তো এই ছবির পর আমাদের একবার একবার দেখা হয়েছে, বললাম দেখা সাক্ষাৎ হয়েছে। দেখা সাক্ষাৎ হওয়ার পর তাকে আমি আবার অফার করছিলাম যে তুমি তোমার ভুল স্বীকার করে যদি সব কিছু ঠিক করতে চাও, আমি এগ্রি। লোনলি তো ভাই, একা মানুষ তো। তো আমার দেখা যাচ্ছে আমার স্ত্রীর উপর আমার মানে আমার যে স্ত্রী যেই হন না কেন, যেই হবে বা যেই ছিলেন,
তারও একটু চাপ আছে। আমার বাবা মা ভাই বোন সবার দায়িত্ব পালন করতে হয়, কারণ কি আমি তো একা। তো একা থাকার কারণে আলটিমেটলি মানে সমস্ত সম্পর্কের দেখা যাচ্ছে ফ্লেভার আমাকে দিত, নাহলে হয় না। মায়ের মতো ভালোবাসতে হয়, বাপের মতো শাসন করতে হয়, ভাই বোনদের মতো আদর যত্ন রাখতে হয়, মানে সবকিছু মিলে। তো এই জন্য একটু চাপ প্রেশার ছিল, কিন্তু তার মানে এই না যে আমি প্রেশার দিয়ে রাখতাম। আমি খুব রিল্যাক্সড মানুষ। বাকিটা জানি না কে কতটুকু আমাকে চিনে জানে। আর কথা এখন লম্বা করতে গেলে অনেক এলোমেলো হয়ে যাবে, অনেক কথা বলে ফেলবো। কোনো কথা দেখা যাচ্ছে আজকে আমি যখন এই স্ট্যাটাসটা দিই, আমার এক্স ওয়াইফ কিসের ছবি, আমাকে আমার একটা ক্লোজ ফ্রেন্ড ফোন দিয়ে বলছে এখন এত বছর পর এগুলা করার দরকার আছে, এগুলাতে অনেক ঝামেলা হবে, দরকার নাই। আবার আরেকজন একটা ফ্রেন্ড আমাকে নক দেয় যে এত বছর পর আবার কি জন্য এগুলা। তাই আমি বললাম যে না, মনের মধ্যে অনেক কষ্ট চেপে রাখছিল, শেয়ার করবো। তো তখন সে আমাকে বললো, দেখো এই ধরনের ইমোশনাল টার্বুলেন্স যখন থাকে না, তখন কিন্তু অনেক মানুষ, মানে একটা মানুষ ভুল বশতে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে বা অনেক কথা বলে ফেলে, পরবর্তীতে সে রিগ্রেট করে। তো আমি জানি না আমার রিগ্রেট করার মতো কোনো কথা আছে কিনা, কারণ এই যে কথাগুলো বলছিলে আমার কাছের মানুষ, বেশিরভাগ মানুষ জানেন। যারা একটু দূরের মানুষ আছেন, যারা জানে না, তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা। তো বেসিক্যালি সারমর্ম হচ্ছে, আমি মিথ্যা মামলার শিকার হই, মিথ্যা যৌতুক মামলার। আমার এক্স ওয়াইফ আমার নামে মিথ্যা যৌতুক মামলা করে, তার বাবা, তার বোন এবং আমার প্রথম স্ত্রীর ইন্ধনে এসে। তো এই জিনিসগুলাই মূলত সম্পর্ক নষ্ট করছে। সে নিজের সুখ শান্তি বুঝে নেই। একটা বিয়ের পর একটা স্ত্রী কি জানেন, স্বামী হচ্ছে তার গার্ডিয়ান, স্বামী তার গার্ডিয়ান, স্বামী তার প্রোটেক্টর, স্বামী তার কেয়ারটেকার। যদি এই জিনিসগুলো না বুঝে তাহলে কিন্তু সম্পর্ক কখনো টিকে না। যদি এই জিনিসটা এতটুকু বুঝে যে হ্যাঁ আমি এতদিন বাবার ছায়ায় ছিলাম, এখন আমি আমার স্বামীর ছায়ার নিচে থাকবো, এতেই হচ্ছে আমার কল্যাণ, এতটুকু যদি না বুঝে তাহলে কোনোদিনও সম্পর্ক ভালো থাকে না। কারণ আমি এতটুকু, মানে ইউ গাইস ক্যানট ইমাজিন যে আমি কোন কোন দেশে কোন কোন সিচুয়েশন পাড়ি দিছি। পিছনে আমার সাথে একটা মহিলা, একটা নারীকে নিয়ে লাগেজ ভর্তি বাইক নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, ইউএই, মানে অনেক অনেক দেশ আমি ভ্রমণ করছি। রাতে 2টা 3টা 4টা 5টা পর্যন্ত ট্রাভেল করছি, মাঝরাত পর্যন্ত, লোকাল রোডে, জঙ্গলের মাঝখান দিয়ে, হাইওয়েতে। অনেক ধরনের চিন্তা ভাবনা আমার কিন্তু মাথায় ঘুরে, ভয় ঘুরে। আপনারা হয়তো জানবেন না, আমি একটা কমব্যাট নাইফও ক্যারি করছি, জাস্ট টু প্রোটেক্ট হার ফ্রম এনি ডেঞ্জার। আমার সাথে একটা কমব্যাট নাইফ ছিল। কারণ হইতে পারে, ইভেন আপনারা হয়তো জানেন কিনা জানি না, একই একটা কাপল, সম্ভবত আমি ভুলে গেছি, আমার ফ্রেন্ড নামটা ভুলে গেছি, ফার্নান্ডা, মেবি পর্তুগিজ বা ফ্রেঞ্চ মনে হয়, আমার মনে পড়তেছে না। ফার্নান্ডা, সে এবং তার হাজবেন্ড, তারা হচ্ছে অনেক দেশ বিদেশ ট্রাভেল করতো। তো ওই ওরা হচ্ছে বিহারে হচ্ছে ক্যাম্পিং করতেছিল, তাঁবুতে থাকতেছিল। হাজবেন্ডকে পিটাইয়া ওয়াইফকে 8 জন মিলে রেপ করছে। তো এই ঘটনা অনেক ভাইরাল হয়েছে। আমি জানি না আপনাদের কয়জন চোখে পড়ছে, সার্চ করলেই পারবেন, আপনারা একটু গুগলে সার্চ করলে পাবেন যে ট্যুরিস্ট বাইকার রেপড ইন ইন্ডিয়া, এতটুকু লিখলে পাবেন ইউটিউবে। এটা হচ্ছে ওই সময়টার ঘটনাই, যখন আমি মোটামুটি ট্যুরে ছিলাম বা দেশে আসছি গেছি, তখন ওই টাইমটাতে। তা আমার খুব ভয় কাজ করতেছিল যে এমন একটা ঘটনা ঘটছে টুরিস্ট, আমার সাথে তেমন ঘটতে পারে, আমিও তো একা আমার ওয়াইফকে নিয়ে, তো তার নিরাপত্তা তো ভাই সবার আগে। তো এই নিরাপত্তার জন্য আমি কত টেনশনে ছিলাম, কত ধরনের মেন্টাল স্ট্রেসে ছিলাম, ফিজিক্যাল স্ট্রেসে ছিলাম, এটা আমি জানি, আল্লাহ জানে, আমার পিছনে যে বস আছে সেও বুঝবে না। তবে হ্যাঁ, এটাও সত্য যে আমার স্ত্রী আমাকে অনেক মেন্টালি সাপোর্ট করছে। এমন একটা বড় ট্যুরে আমি অনেক জায়গায় অনেক দুর্বল হয়ে গেছিলাম, শারীরিক ভাবে না, মানসিক ভাবে দুর্বল হয়ে গেছিলাম। কিছু জায়গায় খুব অল্প সময়ে আমার দেখা যাচ্ছে ভিসা রিলেটেড জটিল, যে আজকের মধ্যে যদি আমি না ঢুকি বা আমি এত কিলোমিটার যদি রাইড না করতে পারি এত সময়ের মধ্যে, তাহলে কিন্তু আমার ওই গন্তব্যে গিয়ে পৌঁছাবো না, বর্ডারে গিয়ে পৌঁছালে আমার ভিসা শেষ হবে, ভিসা শেষ হয়ে গেলে শেষ, ট্রিপ মাটি। তো এমন সিচুয়েশনও দেখা যাচ্ছে সে আমাকে অনেক মেন্টাল সাপোর্ট দিছে। তা আই এম রিয়েলি গ্রেটফুল। যেটা ভালো আমি সবসময় ভালো বলি, যেটা খারাপ সেটা আমি খারাপ বলি। তো এই হলো ব্যাপার। তো মানে মেন ব্যাপার হচ্ছে যে আমি একটা মানুষকে যদি ভালো না বাসতাম, ভালোবেসে যদি ধরেন মানে মায়া, তারপর হচ্ছে মায়া ভালোবাসা যদি না থাকতো, তাহলে আমি তাকে নিয়ে এত ট্যুর করতাম না। তো এটাই আর কি, ঠিক আছে। তো এতটুকুই। আর কি বলবো, তেমন কিছু বলার ভাষা নাই। জানি না লাইফ এসে অনেকে অনেক মন্তব্য করছেন। তো এখানে কিছু পাগল ছাগল আছে হুদা কামে একটা প্রশ্ন বারবার করতেছে
তারা জানেন আমি রিপ্লাই করবো না, তাও একই জিনিস একই টপিক নিয়ে কথা বলতে। আমি আজকে কথা বলতেছি হচ্ছে আমার এক্স ওয়াইফকে নিয়ে, তারা হচ্ছে আমার ফ্যামিলি টেনে নিয়ে আসতেছে। তো আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না আমার ফ্যামিলি রিলেটেড। আপনারা শুধু 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 সময় নষ্ট করেন কমেন্ট করে করে, আমার কিছু বলার নাই। এনিওয়েজ, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু ইনবক্স মি, কারণ কমেন্ট অনেক হয়েছে, আমি প্রত্যেকটা কমেন্ট, লাইভের কমেন্টগুলো আবার ফিল্টার করে মানে রিপ্লাই করা কঠিন। ফিল ফ্রি টু ইনবক্স মি যদি কিছু জানতে চান, আর যদি বিস্তারিত কিছু বলতে চান তাও ইনবক্স করেন, ইনবক্সে কথা হবে। ও আচ্ছা আচ্ছা, এই যে একজন মজার একটা ব্যক্তি আসছে, রামা রহমান দৃষ্টি, আমার একটা ফ্রেন্ড, ও লেখছে তোমার ওয়াইফ আমাকে নিয়ে সন্দেহ করছে, এটা বলো বলো আমি তোর বোন বেটা, শালা তোরা ওয়াইফের কাছে কি কথা। সবচেয়ে মজার জিনিস হচ্ছে রামাকে নিয়ে, ঠিক আছে, শি ইজ লাইক আ সিস্টার, ঠিক আছে, আমার ফ্রেন্ড সিস্টার, ঠিক আছে, আমার বোনের মতো। তার বাচ্চার বয়স হচ্ছে মানে 10 বছর বয়স হবে মনে হয় বাচ্চার বয়স। তাকে নিয়ে পর্যন্ত সন্দেহ করছে আমার এক্স ওয়াইফ, সে তাকে নিয়ে সন্দেহ করছে। তার সাথে চ্যাট হিস্ট্রি ছিল, কিছু দুষ্টুমি ফাইজলামির মিম শেয়ার করছে, ওইগুলা নিয়ে সে বলতেছে আমি, তাও কি বিয়ের আগের চ্যাট হিস্ট্রি, ওই বিয়ের আগের চ্যাট হিস্ট্রি হচ্ছে সে পোস্ট করে করে আমার নামে আমার ক্যাটটা ছেড়ে। কারণ যখন আমার কোনো মানে সন্দেহ করার মতো বা আমাকে যে সন্দেহ করছে আমি যে পরকীয়া করতেছি, পরকীয়ার যে যার সাথে করব এমন কোনো পার্টনারকে যখন পাচ্ছে না খুঁজে, আমার একটা ফ্রেন্ডকে বানাই দিছে পরকীয়ার পার্টনার। পরে তো সে তার ডাইকা নিয়ে আইসা লিটারালি লাইভে মাফ চাওয়াইছে। সো হ্যাটস অফ টু রামা, ওই টাইমে তুমি যদি না থাকতা আমার অনেকে ভুল বুঝতো, বিশ্বাস করো অনেকে ভুল বুঝতো। রামার কে মানে হ্যাটস অফ, তুমি আসলে অনেক বড় একটা রোল প্লে করছো তখন। তুমি একদম মানে ওইটা আছে না, নারী নারীকে শায়েস্তা করতে মানে ইয়া করতে পারে, একদম শায়েস্তা করতে পারে। তুমি ওরে যে ভরা ভরছো ওর বোনকে সহ, এমন ভরা দিছো লাইভে আইসা, লাইভে আইনা লিটারেলি ওরা সরি বলতে বলতে পাগল হয়ে গেছে। তোমার যে ভয় পায় মা গো, যদিও স্বীকার করবে না কিন্তু ভয় পাইছে অনেক। সো থ্যাঙ্কস টু ইউ। চিন্তা করেন সাক্ষী অনেকে আছে আমার বন্ধুর মানে বন্ধু বান্ধবী ভাই বোনের কাতারের মধ্যে, ভাই ব্রাদার ভাই সিস্টার যাই বলেন না কেন, এমন কাতারে আপনি অনেক সাক্ষী পাবেন যারা আমার এই ঘটনাকে একদম কাছ থেকে দেখছে, একদম আমার পয়েন্ট অফ ভিউ থেকে এবং ওই পাশের পয়েন্ট অফ ভিউ থেকেও দেখছে। মজার কথা হচ্ছে তাদের এই ঘটনাগুলো মামলা টামলা নিয়ে তাদের অনেক রিলেটিভস পর্যন্ত আমাকে এসে পরে বলতেছে ভাই তাদের 14 গোষ্ঠীর সবার মাথায় সমস্যা আছে, তারা আলাদা থাকে, তার বাপকে সবাই পাগল বলে লিটারেলি। ট্রু কলারের মধ্যে আমার সাবেক শ্বশুর সেকেন্ড ভাই, সরি কে যেন গাধার মতো কল করতেছে। সো যাই হোক, আমার এক্স ওয়াইফের বাবার নামের পাশে ট্রু কলার দেখছি পাগলা লেখা। মানে তো আমি পরে তার মানে এইসব জিনিস আমি রিপোর্ট পাইছি ফ্যামিলির কাছ থেকে, তার অনেক মানে কাজিন টাজিনের সাথে আমার কথাবার্তা হয়েছে। প্রথমে তার কাজিনরাও তার পক্ষে ছিল, পরবর্তীতে যখন জানছে যে উল্টা পাল্টা স্টেটমেন্ট দিচ্ছে একটার পর একটা, এখন এক কথা বলে একটু পরে আরেক স্টেটমেন্ট দিচ্ছে, তখন ওরা আমার সাথে যোগাযোগ করছে এবং আমার সাথে যোগাযোগ করার পর আমি আমার এন্ডের কাহিনী যখন বললাম তখন হচ্ছে তারা পুরো বুঝছে ঘটনা এবং তারাও তাদের এগেনস্টে গেছে। আমাকে বলে ভাই আপনি ঠিক করছেন, ভালো করছেন, এবং তাদের সবার মাথায় সমস্যা আছে। তো এই আর কি, আর তেমন কিছু বলার মতো নাই। লাস্ট মোমেন্টে সরি, ওই রামার বাচ্চার বয়স 8 বছর, সরি আমি 10 বছর বলছি, রামা এসে খুব উপকার করছে লাস্টে এসে, কারণ সে উইটনেস মানে পরকীয়ার কথা যে বলছে না, উইটনেস, সে লাইভ উইটনেস, তাকে নিয়ে সন্দেহ করতো এবং উল্টা পাল্টা পোস্ট দিত। আর যাই হোক অনেক কথা, মনটা একটু হালকা লাগতেছে, সবার সামনে সবকিছু প্রকাশ করলাম। তো প্রকাশ করার একটা মেইন রিজন হচ্ছে এখন থেকে যে পোস্টগুলো আপনারা পাবেন ইন ফিউচার ইনশাল্লাহ, এই পোস্টগুলা আপনারা, আমার এক্স ওয়াইফ এখানে তার কোনো এক্সিস্টেন্স নাই, কারণ তাকে বিদায় দিয়ে দিয়েছিলাম আমি 10 জানুয়ারি 2024 মদিনা এয়ারপোর্ট থেকে। এখন আমার কিছু সিঙ্গেল পোস্ট পাবেন। তো আমি খুব শীঘ্রই আমার এই পোস্টগুলো শেষ করার পরে ছবিগুলা, 2 বছর আগের ছবি যদিও সবগুলো, সৌদি এবং বাহারাইনের ছবিগুলো সব শেষ করার পর আমি আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করব। কিছু ভিডিও আছে আমার, অনেকজন অনেক ভিডিও দেখতে চান। আমি আসলে ডিপ্রেশনের চোটে, আর আমি তো খুবই লেজি কন্টেন্ট ক্রিয়েটার, তো সবকিছু মিলে আমি আসলে ছবি ভিডিও পোস্ট করা বা এডিট করা হয় না আমার। তো এখন চেষ্টা করব, যেহেতু এই একটা বড় অংশ আমার জীবনের শেয়ার করলাম,
তো ওই জন্য হচ্ছে এখন রিল্যাক্স হয়ে গেছি, মাথা থেকে টেনশন কেটে গেছে, অনেক কিছু অনেককে জানছেন। অনেকে এখনো হয়তোবা আমার ব্যাপারে ভুল তথ্য জানেন, বা মনে একটা হয়তোবা ভুল ধারণা আহ, আছে হয়তোবা। যেমন ওই যে বললাম না, সে যখন পোস্ট করছে সিম্পাথি পাওয়ার জন্য, আমার কাছের ভাই ব্রাদার বন্ধু বান্ধবরা সাজেস্ট করছে মামলা করে দাও, ঠিক আছে, ইউরোপ পাশাদি বের হবে, লিটারালি এরকম কথাবার্তা লিখছে। আজকে দেখা যাচ্ছে আবার তারা আবার আমার সামনে এসে তারা আমার সাথে কথাবার্তা বলে। আমি বললাম, ভাই ডাবল ফেস মানুষ কত দেখছি। একটা মেয়ে মানুষ একটা পোস্ট করলে লিটারালি মানে কুকুরের মতো জিহ্বা বের করে করে সবাই চাটার জন্য পাগল হয়ে যায়। কিন্তু সত্য মিথ্যা যাচাই বাছাই করা ছাড়া, আপনারা রিসেন্ট টাইমে এরকম আরো অনেক গল্প হয়তো দেখছেন যে অনেক বড় বড় ক্লেম আসছে, নারী ক্লেম করছে যে স্বামী এই করছে সেই করছে, মারছে ধরছে, কিন্তু পরবর্তী দেখা গেছে মেয়ে কালপ্রিট। এবং অ্যাকচুয়ালি সেটা 90% অফ দ্য কেস। ইভেন এই ধরনের নারীদের জন্য, এই ধরনের মহিলাগুলোর জন্য জেনুইন যে পুরুষগুলা যারা নির্যাতন করতে যায় এবং যারা হচ্ছে যৌতুক চাইতেছে বা নিচ্ছে, তাদের বিচার হচ্ছে না। কারণ কোর্ট তো ব্যস্ত, লোয়ার কোর্ট বলেন, হায়ার কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, সবাই ব্যস্ত হচ্ছে ফেক কেস দিয়ে। মানে এগুলার সময়ের পর সময়, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এক শুনানির পর এক শুনানি, মামলার ক্লোজ হয় না। এইসব বালসাল নিয়ে ধরেন যে পড়ে আছে, জেনুইন কেসগুলা নিতে পারতেছে না, জেনুইন কেসের রেজাল্ট পাচ্ছে না মানুষজন, বিকজ দ্য কোর্ট ইজ অকুপাইড উইথ অল বুলশিট কেসেস, ফেক কেসেস। তো সবচেয়ে বড় ভাই বিচারকারী উপরওয়ালা, আল্লাহর কাছে বিচার দেওয়াটা আমি সবচেয়ে বড় উত্তম সিদ্ধান্ত মনে করি। আমি রিভেঞ্জ নেওয়ার মানুষ না, আমি রিভেঞ্জ নিলে অনেক জনের সাথে রিভেঞ্জ নিতে পারতাম, আমার ফার্স্ট ওয়াইফের সাথে রিভেঞ্জ নিতে পারতাম, অনেক অ্যাকশন নিতে পারতাম, কিন্তু আমি নিয়ে নেই। আমাদের ভাই টুডে অর টুমরো কেউ যদি আমার সাথে খারাপ করে, কার্মা ইজ রিয়েল, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস ব্যাক অ্যারাউন্ড। সে আমার সাথে কেউ খারাপ করলে তার সাথে খারাপ হবেই, আমার বিশ্বাস। এবং আমিও অনেকজনের সাথে খারাপ করছি, এবং আমার সাথেও খারাপ হয়েছে। এই যে এই পরীক্ষাগুলোর মাঝখান দিয়ে গেছি, হয়তো বা আমি অনেকজনের সাথে খারাপ যে করছি সেগুলোর ফলাফল। তা আমি খুবই মানে নিট অ্যান্ড ক্লিয়ার একজন মানুষ, ব্ল্যাক ইজ ব্ল্যাক, হোয়াইট ইজ হোয়াইট, আমার কাছে গ্রে বলতে কোনো কিছু নাই। আমি বাইনারি ডিজিটের মতো, ইদার ইয়েস অথবা নো, 0 and 1, মাঝামাঝি দের ইজ নাথিং, ঠিক আছে। 0.5 বলে কিছু নেই আমার কাছে, আইদার ইজ 0, আইদার ইজ 1। তো এই জন্য এই কথাগুলো বলা। আমি খারাপ করলে আমি সেটা শাস্তি পাবো, পাইছি, হয়তো আরো পাবো যদি কিছু বাকি থেকে থাকে। একইভাবে দেখা যাচ্ছে আমার সাথে যারা খারাপ করছে তারাও পাবে বিচার, কোনো সমস্যা নেই, এই আর কি। তো আজকের এই লাইফটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে আমার সাথে ধরেন আমাকে সময় দেওয়ার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আমার গল্প শোনার জন্য। কারো যদি কিছু জানার থাকে জানতে পারেন, আমার কাছে অনেক ডকুমেন্টস আছে, মামলা করছে, কোন ডেটে করছে, কোন ডেটে ডিভোর্স দিয়েছে, জিডি করছে, সব ডিটেলস আমার কাছে আছে। আমি এগুলো দিতে চাই না, বাট ভাই কেউ যদি দেখতে চান, ইন্টারেস্ট দেখান, গুলশান 2-এ আসেন, চায়ের দাওয়াত রইল, মোর দেন ওয়েলকাম। গল্প করব, শেয়ার করব, যদিও আমি এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। তারপর যদি কেউ ইন্টারেস্টেড থাকে টু গেট মোর ডিটেলস, ফিল ফ্রি। আমি গুলশানে অ্যাভেলেবেল আছি, চায়ের দাওয়াত রইল, যারা যারা ঢাকায় থাকেন গল্প করব, কোনো সমস্যা নেই। আর আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আমি যে সিদ্ধান্তগুলো নেই সেটা যেন আমি সঠিকভাবে নিতে পারি, চিন্তা ভাবনা করে নিতে পারি। আমি খুবই অধৈর্য একজন মানুষ, খুবই ইমপেশেন্ট, খুবই ডেসপারেট কাইন্ড অফ ম্যান, ঠিক আছে। আমার অ্যাজ আ ম্যান আমার মধ্যে অনেক ফল্টস আছে, আমি খুব তাড়াহুড়ো করি সবকিছুতে। তো এই কারণে আমার দেখা যাচ্ছে প্রবলেমও বেশি হয়েছে। বাট আমি আস্তে আস্তে আমার ভুল বুঝতেছি, লাইফের রং ডিসিশন থেকে, এক একটা রং ডিসিশন থেকে কিন্তু মানুষ লেসন পায়। তো এই লেসনগুলো পেতে পেতেই কিন্তু আজকে আমার এখান পর্যন্ত আসা। অনেক ভুল থেকে শিখছি। আর যারা আমার সাথে খারাপ করছে, প্রত্যেকটা খারাপ মানুষের মধ্যেও কিন্তু ভালো জিনিস আছে, তাদের মধ্যে যে ভালো গুণগুলো আছে সেই ভালো জিনিসগুলো কিন্তু আমি আমূল্যে নিই। ভালো জিনিস আছে, ভালোগুলো ভালো, মানে আমি সবার সাথে আমার উঠা বসা হয়, সব ধরনের মানুষের সাথে উঠা বসা হয়, সবসময় ভালোটা নেওয়ার চেষ্টা করি, এই আর কি। তো বাকিটা বাকিটা আল্লাহ ভরসা, এই আর কি। তো আমার সাথে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে, এতক্ষণ সময় দিছি। গলা শুকাই গেছে, পানি খাইতে হবে। সো আনটিল নেক্সট টাইম, সি ইউ। আর আমারকে সাপোর্ট করার জন্য আপনারা কি করতে পারেন? কিছুই না, দোয়া করবেন। আর আমি এই সামনে যে পোস্টগুলা করব, আমার পুরানো 2 বছর আগের ছবিগুলা, সেগুলোতে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর কি বলবো, এতটুকুই। সো আনটিল নেক্সট টাইম, সি ইউ গাইজ অ্যাগেন, টেক কেয়ার,
আল্লাহ হাফেজ।